হ্যালো ভিউয়ার্স, অচেতন ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রিতে অনার্সে পড়ছো থার্ড ইয়ারে, তোমাদের যে CC13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির যে সিলেবাস, সেই বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এবং এর পরের ভিডিওতে এই পেপারটির যে সাজেশন, সেই সাজেশনও কিন্তু আমি প্রোভাইড করব এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার অ্যান্সারগুলি তোমাদের সামনে নিয়ে এসে হাজির হবো। তোমাদের এই থার্ড ইয়ারের যতগুলি অনার্সের পেপার রয়েছে প্রতিটা পেপারের সিলেবাস নিয়ে আলোচনা, সাজেশন এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। তোমাদের যে CC11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং সাজেশনের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এখন আমি আলোচনা করব তোমাদের যে CC13 পেপারটি রয়েছে, সেই CC13 পেপারটি নিয়ে আলোচনা করব, যে পেপারের নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ আধুনিক ভারত। আধুনিক ভারত 1857, অর্থাৎ সিপাহী বিদ্রোহ, 1857 সিপাহী বিদ্রোহ থেকে শুরু হচ্ছে এবং 1950 অর্থাৎ স্বাধীন হয় 1947 ভারত, তারপরে 1950 গিয়ে সংবিধান কার্যকরী হয়। ঠিক এই পর্যন্ত তোমাদের সিলেবাস রাখা আছে, অর্থাৎ স্বাধীন ভারতের বা আধুনিক যুগের 100 বছর, 1857 থেকে 1950, এই 100 বছর রাখা আছে এই সিলেবাসে। এখানে মূল যে বিষয়গুলো রয়েছে, প্রধান প্রধান বিষয়: 1857 সিপাহী বিদ্রোহ, এরপরে জাতীয় কংগ্রেস তৈরি, নরমপন্থী চরমপন্থী দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে কংগ্রেস, এরপরে প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে, ভারতের উপর প্রভাব পড়ছে, গান্ধীর আগমন ঘটছে, এর ভিতরে বঙ্গভঙ্গ হচ্ছে, স্বদেশী আন্দোলন হচ্ছে, গান্ধী আসার পরে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন পরিচালিত হচ্ছে বাংলাদেশে এবং সারা ভারতবর্ষে, সন্ত্রাসবাদী বিপ্লবী কার্যকলাপ শুরু হচ্ছে। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের পরে নৌবিদ্রোহ হচ্ছে, তেভাগা তেলেঙ্গানা আন্দোলন হচ্ছে, সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের স্বাধীনতা সংগ্রাম চলছে এবং ভারতবর্ষের স্বাধীন হচ্ছে, ভারত ভাগ হচ্ছে, উদ্বাস্তু শরণার্থী সমস্যা দেখা দিচ্ছে এবং দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তিকরণ হচ্ছে এবং নতুন করে সংবিধান রচনা হচ্ছে। এগুলো হচ্ছে প্রধান প্রধান বিষয়, কিন্তু এগুলোর ভিতরে অনেকগুলো একক রয়েছে। যেমন তোমাদের সিলেবাসে দেখো, পর্যায় রয়েছে 5টি, অর্থাৎ 5টি মডিউল আছে এবং প্রতিটা মডিউলে আবার অনেকগুলি করে একক রয়েছে, 4টি 5টি 7টি 8টি করে একক রয়েছে। টোটাল এই 5টি পর্যায়ে 23টা একক আছে। 23টি একক নিয়ে বিস্তারিত আলোচনা আমি ইতিমধ্যে একটা ভিডিওর মাধ্যমে করেছি। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা 5th সেমিস্টার অনার্সে পড়ছে তাদের CC12 পেপারটি আর তোমাদের CC13 পেপারটি সেম টু সেম একই সিলেবাস, অর্থাৎ সেই আধুনিক ভারতের 100 বছর। তা এই সিলেবাসটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা ইতিমধ্যে করেছি। তোমরা এই ভিডিওটা দেখলে পুরোপুরিভাবে কনসেপ্ট তোমাদের তৈরি হয়ে যাবে সিলেবাসে তোমাদের কি রয়েছে। এবার দেখে নেব সেই সিলেবাসে কি রয়েছে। আধুনিক ভারতের ইতিহাস, এই আধুনিক ভারতের ইতিহাস শুরু হয়েছে অনেক আগে থেকে। সেই 1757 থেকে, পলাশী যুদ্ধের পর থেকে 1946 পর্যন্ত, 64 পর্যন্ত, জওহরলাল নেহরুর সময়কাল পর্যন্ত কিন্তু আধুনিক ভারতের ইতিহাস আমাদের পড়তে হচ্ছে। এখন এই সময়টা কিন্তু অনেকটা ভাগ করে করে তোমাদের পেপারে রাখা আছে। যেমন 1757 থেকে 1857 তোমরা এর আগের সেমিস্টারে 5th সেমিস্টারে CC12 পেপারে পড়েছিলে। ঠিক যেখানে ওই পেপারটি শেষ হয়েছে তারপরের থেকে কিন্তু আবার 13 পেপারটি শুরু হয়েছে। CC12ও আধুনিক ভারত, CC13ও আধুনিক ভারত। তোমরা এর আগে CC12-এ পড়েছো 1757 থেকে 1857, আর এই পেপারটির CC13 পেপারটি 1857 থেকে 1964 সাল পর্যন্ত, গান্ধীর যুগ পর্যন্ত, মানে জওহরলাল নেহরুর সময়কাল পর্যন্ত এই পেপারটিতে ধরা আছে। মানে 100 বছর, শেষ 100 বছর, স্বাধীনতার আগের যে 100 বছর, এটা ধরা আছে। দেখো এখানে আছে CC13 পেপার। তা CC13 পেপারের যে 7টি মডিউল আছে, আমরা সেই মডিউলের আলোচনায় চলে যাব। প্রথম দেখো, প্রথম মডিউল, এখানে 7টি চ্যাপ্টার, তার মধ্যে প্রথম চ্যাপ্টার বা মডিউল যেখানে রয়েছে সাংস্কৃতিক পরিবর্তন এবং সামাজিক ও ধর্মীয় সংস্কার। সাংস্কৃতিক একটা পরিবর্তন আসছে। কিভাবে পরিবর্তন আসছে ভারতীয়দের মধ্যে? না, পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলে। ইংরেজরা এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করে। 1813 সালে চার্টার অ্যাক্টে এদেশে 1 লক্ষ টাকা এদেশে শিক্ষা পারপাস ব্যয় করা হবে বলে একটা ঘোষণা করা হয়। পরবর্তীকালে যে উপযোগবাদী যে মতবাদ বা হিতুবাদী মতবাদের, বেনথামের এই মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে
লর্ড উইলিয়াম বেন্টিং এদেশে ইংরেজি শিক্ষার বিস্তার করেন এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি হয়। 1857 সালে 3টে বিশ্ববিদ্যালয় তৈরি হয়, কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ, 1854 উডের ডেসপ্যাচ অনুসারে। এগুলো আমরা জানি, এর আগের সেমিস্টারে পড়েছিলাম। তো এই শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিল ইংরেজদের অ্যাকচুয়ালি যে এদেশে তাদের অনুগত একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা, এক শ্রেণীর কেরানি তৈরি করা। এখন সেই কেরানি তৈরি করতে গিয়ে এই পাশ্চাত্য শিক্ষা লাভ করে এদেশের জনগণের মধ্যে তাদের জাতি সম্পর্কে একটা চেতনা তৈরি হয়। ভারতবাসীর যে ভিতরে যে জাতি সম্পর্কে যে চেতনা, সেই চেতনার উদ্ভব ঘটে এবং জাতীয়তা বোধের উত্থান ঘটতে থাকে। এবং সেই উত্থানের ফলে যখন মানুষ পাশ্চাত্য শিক্ষার যে আদর্শ, সেই আদর্শে যখন সে উদ্দীপিত হয়, তার মধ্যে যখন শিক্ষা আসে, তখন সে তার যে কুসংস্কার সেটা জানতে পারে, সমাজের যেটা অনাচার দুর্নীতি সেটা সে ধরতে পারে এবং মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে। পরিবর্তন করার একটা মানসিকতা মানুষের মধ্যে আসে, যুক্তি দিয়ে মানুষ সব কিছু তখন কিন্তু বিচার করতে শেখে। তাই এই ধরনের একটা ভাবগত মতাদর্শ মানুষের মধ্যে গড়ে ওঠে, যেমন রামমোহন, বিদ্যাসাগর, এনাদের মধ্যে এটা আমরা প্রথমে লক্ষ্য করি। এবং একটা সাংস্কৃতিক পরিবর্তন কিন্তু মানুষের মধ্যে আসছে। সেটাই এই মডিউলের ফার্স্ট মডিউলের একটা নাম আছে, একটা হেডলাইন, একটা টাইটেল আছে। দেখো, টাইটেলটা হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। তা মানুষের মধ্যে এই পরিবর্তনটা আসছে এবং সামাজিক সংস্কার হচ্ছে, ধর্মীয় সংস্কার হচ্ছে। ধর্মীয় সংস্কারের অনেক ধর্ম সংস্কারের নেতা এখানে আবির্ভূত হচ্ছেন। সামাজিক সংস্কারের ক্ষেত্রেও অনেক নেতার আবির্ভাব হচ্ছে। বিদ্যাসাগর, রামমোহনের কথা আমরা বলতে পারি। ধর্ম সংস্কারের ক্ষেত্রে রামমোহনও আছেন, দেবেন্দ্রনাথ ঠাকুর আছেন, হ্যাঁ, এছাড়া অনেক রামকৃষ্ণ বিবেকানন্দ আছেন। তাই এনাদের নিয়ে এই ইউনিট সাংস্কৃতিক পরিবর্তন, সামাজিক, ধর্মীয় সংস্কার। এবার ইউনিটটাকে ভাঙা হচ্ছে। দেখো, এখানে ক, খ, গ, ঘ, উমা করে এখানে কিন্তু এই মডিউলগুলো ভাঙা হয়েছে। প্রথম মডিউলটা দেখে নাও, সংবাদপত্র ও জনমত। সংবাদপত্র, এ সময় বিভিন্ন সংবাদপত্রের প্রবর্তন হচ্ছে। যেমন ভারতবর্ষের প্রথম সংবাদপত্রের প্রচলন, যদিও সেই হিকির গেজেট যে মিশনারিদের প্রচেষ্টাই হয়েছিল, শ্রীরামপুর মিশনে হিকির গেজেট, বাংলা সমাচার, সমাচার দর্পণ, এরকম বিভিন্ন পত্রপত্রিকা কিন্তু প্রকাশিত হতে থাকে ইংরেজদের হাত ধরে বা মিশনারিদের হাত ধরে। সেই রকম দেখা দেখি ভারতেরও অনেক মনীষী, বিশেষ করে যেমন রামমোহন, মিরাতুল আকবর, তাছাড়া তিনি আরও অনেক পত্রিকা প্রকাশ করেন। সেই সব পত্রিকার একটা মানে সংবাদপত্র যে প্রকাশ করতে হবে, সংবাদপত্রের প্রকাশ করার উদ্দেশ্যটা কি? না, জনমত গঠন করা। সংবাদপত্র তো জনগণের উদ্দেশ্যেই প্রকাশ করা হয়। তাহলে সেই সংবাদপত্র, একাধিক সংবাদপত্র কিন্তু এই সময় ভারতবর্ষে প্রকাশিত হচ্ছে, নতুন নতুন পাবলিশিং হচ্ছে এবং সেই সংবাদপত্রের ভিতর দিয়ে একটা জনমত গড়ে উঠছে। হ্যাঁ, মানুষ ভালো মন্দ বুঝতে শিখছে। তাহলে প্রথম দেখো, সাংস্কৃতিক পরিবর্তনটা আসছে সংবাদপত্রের হাত ধরে, জনমত গড়ে উঠছে। এরপরে দেখো, সংস্কার, পুনরুজ্জীবন। সংস্কার বলতে সংস্কার করতে হবে, সমাজের যে অনাচার ব্যভিচার রয়েছে সেটাকে সংস্কার করতে হবে। পাশাপাশি যে হিন্দু ধর্মের পুনরুজ্জীবন ঘটাতে হবে। ধর্মের মধ্যেও অনেক অনাচার ব্যভিচার রয়েছে, অনেক কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। তাই ধর্মের ক্ষেত্রেও সংস্কারের প্রয়োজন আছে। তাই ধর্মের সেই সংস্কারের ভিতর দিয়ে এখানে পুনরুজ্জীবন হচ্ছে। ধর্মে নতুন করে ধর্ম যেন জীবন ফিরে পাচ্ছে, ধর্মকে নতুন করে জাগানো হচ্ছে। এরপরে এই যে সংস্কার এবং পুনরুজ্জীবন, এক্ষেত্রে দেখো অনেকগুলি, মানে ধর্ম সংস্কারের ক্ষেত্রে অনেকগুলি পার্ট কিন্তু এর মধ্যে রয়েছে। কারা এই ধর্ম সংস্কারে অংশগ্রহণ করছে একবার দেখে নাও। ব্রাহ্ম সমাজ, রামমোহন তৈরি করছেন আত্মীয় সভা, তারপরে সেটা ব্রাহ্ম সভা হচ্ছে। সেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর আসছেন পরবর্তীকালে রামমোহন মারা যাওয়ার পর, এবং দেবেন্দ্রনাথের হাত ধরে আসছেন কেশবচন্দ্র সেন। পরবর্তীতে দেবেন্দ্রনাথ আর কেশবচন্দ্রের মধ্যে বিরোধ বাঁধছে এবং সেখানে কেশবচন্দ্র আলাদা হয়ে যাচ্ছেন ব্রাহ্ম সমাজ থেকে এবং তিনি তৈরি করছেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। সেই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ 1866-তে যখন তৈরি হয়, তখন কিছুদিন পরে আবার এই কেশবচন্দ্র তার যে অনুগামী তাদের সাথে আবার তার মতবিরোধ ঘটছে। ফলে সেই দলটিও আবার ভেঙে যাচ্ছে, দুটি আলাদা দল তৈরি হয়ে যাচ্ছে এবং কেশবচন্দ্র একটা নববিধান ঘোষণা করছেন 1880 সাল নাগাদ। তাই এই ব্রাহ্ম সমাজের একটা বড় ইতিহাস আছে। ব্রাহ্ম সমাজ আন্দোলনের বৈশিষ্ট্য, ব্রাহ্ম সমাজ আন্দোলনের অগ্রগতি, ব্রাহ্ম সমাজের আন্দোলনের যে ইতিহাস চর্চায় এমএতে পড়ানো হয় এই বিষয়গুলো। তা ব্রাহ্ম সমাজ কিন্তু ভালো করে আমাদের পড়তে হবে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে। এরপরে দেখো রয়েছে প্রার্থনা সমাজ।
আত্মারাম পান্ডুরঙ্গ মহারাষ্ট্রে তিনি এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করছেন এই কেশবচন্দ্রেরই অনুপ্রাণিত হয়ে, এর দ্বারা অনুপ্রাণিত হয়েই এই আত্মারাম পান্ডুরঙ্গ, ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ তিনি প্রার্থনা সমাজ তৈরি করছেন। তারও একটাই উদ্দেশ্য এই সমাজ তৈরি করার, যে সমাজের যে কুসংস্কার আছে, সমাজের যে অনাচার ব্যভিচার আছে, সেগুলোকে সংস্কার করা, ধর্মকে সংস্কার করা এবং দরিদ্রের সেবা করা, নারীদের শিক্ষার অগ্রগতি ঘটানো, এরকম সামাজিক ক্ষেত্রে অনেক প্রগতিশীল চিন্তাভাবনা নিয়ে এই প্রার্থনা সমাজ তৈরি হচ্ছে। এরপরে আসে দেখো আর্য সমাজ। সৌরাষ্ট্রে স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি তৈরি করছেন এই আর্য সমাজ। তিনি সংস্কৃত পণ্ডিত, তিনি বেদকে জীবনের একমাত্র সত্য হিসাবে ধরে নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে বেদের মধ্যেই সমস্ত সত্য লুকিয়ে আছে। তো তার মত অনুসারে যে মুসলিম শাসন হয়েছিল ভারতবর্ষে, সুলতানি যুগ, মুঘল যুগ, এই যুগগুলোতে এই ইসলামের সাথে হিন্দু ধর্মের একটা সংমিশ্রণের ফলে হিন্দু সমাজের মধ্যে অনেক কিছু অনাচার ঢুকেছে, মানে ইসলাম ধর্মের অনাচার এখানে প্রবেশ করেছে। তাই এই ধর্মকে শুদ্ধ করা দরকার। এছাড়াও অনেক হিন্দু হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে পরবর্তীকালে, ধর্মের চাপে হোক, জোরপূর্বক হোক বা স্বেচ্ছায় হোক, তা তাদেরকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনতে হবে। তার জন্য তিনি তৈরি করেন শুদ্ধি আন্দোলন এবং গো রক্ষা সমিতি তৈরি করেন। তিনি হিন্দু ধর্মে গরু একটা দেবতার আসনে রাখা হয়, তো সেই গরুকে রক্ষা করার জন্য গো রক্ষা সমিতি তিনি তৈরি করেন এবং শুদ্ধি আন্দোলন করেন। এগুলো পরিচালনা করার জন্য তিনি একটি সংঘ স্থাপন করেন যার নাম হচ্ছে আর্য সমাজ। সৌরাষ্ট্রে এটা তৈরি করেন 1875 সাল নাগাদ। এরপরে দেখো রামকৃষ্ণ বিবেকানন্দ, বাংলাদেশের রামকৃষ্ণ, তিনি একটা সব ধর্মের মধ্যে একটা সমন্বয়ের পথ দেখাচ্ছেন, যত মত তত পথ। এবং তারই শিষ্য বিবেকানন্দ বেদান্ত যে ধর্ম, মানে বেদের যে ধর্ম, বৈদান্তিক ধর্ম বা আদর্শ, সেই আদর্শ সারা পৃথিবীব্যাপী তিনি ছড়িয়ে দিচ্ছেন। শিকাগোতে গিয়ে ধর্ম সম্মেলন করছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ভারতবর্ষের যে প্রকৃত রূপ, ধনী মানে দরিদ্র মুচি ম্যাথরের যে পরিস্থিতি ভারতবর্ষে, সেগুলোকে তিনি চাক্ষুষ দেখছেন, সারা ভারতবর্ষে পদব্রজে ঘুরে বেড়াচ্ছেন এবং দরিদ্রের সেবায় সারা নিজের জীবনকে তিনি উৎসর্গ করছেন। এবং বেলুড় মঠে তিনি তার তা কর্মকেন্দ্র স্থাপন করছেন, বেলুড় মঠ। আমি নিজে বেলুড় মঠ থেকে বিএড ডিগ্রি করেছি। আমি এখানে প্রায় 2 বছর ছিলাম বেলুড় মঠে। বেলুড় মঠে এই বিবেকানন্দের একজন ভাবশিষ্য আমি নিজেও। আমি ওনাকে নিজের গুরু হিসাবে মানি, একমাত্র আধ্যাত্মিক গুরু। প্রসঙ্গ আসি, যেটা হচ্ছে বিবেকানন্দ একাধিক গ্রন্থ রচনা করেন। হ্যাঁ, সেই সব গ্রন্থে তার নিজস্ব যে মতামত, রাজযোগ, পরিব্রাজক, বর্তমান ভারত, সেই সব গ্রন্থে তার নিজের সেই মতামত সেখানে তুলে ধরা হয়েছে। এবং তিনি ভারতবর্ষের যুব পুরুষ, তার নিজস্ব মতাদর্শ, তার ভারত সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, জাতীয়তাবাদ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, তার এই জাতীয়তাবাদ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির দ্বারা পরবর্তীকালে কিন্তু ভারতবর্ষের যারা বিপ্লবী তারা অনুপ্রাণিত হয়ে তারা এই বিপ্লব, দেশকে স্বাধীন করার জন্য, দেশ মাতৃকাকে উদ্ধার করার জন্য তারা কিন্তু এই বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং তাদের আধ্যাত্মিক গুরু ছিলেন এই বিবেকানন্দ আর ছিলেন বঙ্কিমচন্দ্র। তা যাই হোক, এখানে রামকৃষ্ণ বিবেকানন্দর যে আন্দোলন ভারতবর্ষে, যে ধর্ম সংস্কার আন্দোলন, যে সমাজ সংস্কার আন্দোলন, সেটাও কিন্তু আমাদের পড়তে হয়। দেখো, পাশাপাশি মুসলিম সমাজ আছে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি কথাটির মানেই হচ্ছে যে ঈশ্বর নির্দেশিত পথ, ঈশ্বর যে পথ দেখিয়েছেন সেই পথ দিয়ে আমাদের যেতে হবে। পরবর্তীকালে ইসলামে অনেক কিছু কুসংস্কার প্রবেশ করে, সেগুলোকে যাতে বর্জন করে শুদ্ধ ইসলাম ধর্ম যাতে আমরা অবলম্বন করতে পারি, আমরা গ্রহণ করতে পারি, তার জন্য তৈরি হয় এই ওয়াহাবি আন্দোলন। আব্দুল ওয়াহাব তিনি আরব দেশ থেকে এই ওয়াহাবি আন্দোলন ভারতবর্ষে আমদানি করেন। পরবর্তীকালে হচ্ছে আরও অনেক নেতা, যেমন আমাদের বাংলাদেশের মীর নিসার আলী, যাকে আমরা তিতুমির বলি, তিনিও কিন্তু এই ওয়াহাবি আন্দোলনকে পরিচালনা করেছিলেন। দেওবন্ধ আন্দোলন এবং সিং সভা, এটা পাঞ্জাবে হয়েছিল। পাঞ্জাবে যে খালসা রয়েছে বা যে পাঞ্জাবের যে গুরু নানকের যে শিখ ধর্ম, সেই শিখ ধর্মের মধ্যে একটা সংস্কার আন্দোলন গড়ে ওঠে, এই দেওবন্ধ এবং সিং সভা আন্দোলন। এখানে একটা রয়েছে আলীগড় আন্দোলন। সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজের প্রাণপুরুষ, যেমন হিন্দু ধর্মে রামমোহন, তেমনি ইসলাম ধর্মে রয়েছেন সৈয়দ আহমেদ খান। তিনি বুঝতে পেরেছিলেন যে পাশ্চাত্য শিক্ষার প্রয়োজন, ইংরেজি শিক্ষার প্রয়োজন। শুধুমাত্র সংস্কৃত, ফার্সি, উর্দু শিখলে হবে না, এখানে ইংরেজি শিখতে হবে, না হলে হিন্দুরা এগিয়ে যাচ্ছে আর মুসলিমরা পিছিয়ে পড়ছে। তাই এই মুসলিমদেরকে এগিয়ে আনার জন্য তিনি এই পাশ্চাত্য শিক্ষার কথা বলেন, ইংরেজি শিক্ষার কথা বলেন। এবং এই শিক্ষার জন্য, এই ইংরেজি শিক্ষার জন্য তিনি ট্রান্সলেট সোসাইটি,
সেটা তৈরি করেন, মানে ইংরেজি বইকে বাংলায় অনুবাদ করা। এছাড়া অ্যাংলো ওরিয়েন্টাল যে কলেজ, মোহামেডান কলেজ, সেটা তৈরি করেন। আলিগড় কলেজ তৈরি করেন। গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন এবং সায়েন্টিফিক সোসাইটি, একাধিক ইনস্টিটিউট তিনি তৈরি করেছিলেন, হ্যাঁ, শুধুমাত্র এই পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য, ইসলামের ভিতরে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য। এবং তিনি তালাক দেওয়া, ইসলাম ধর্মে যে তালাক প্রথা এখন বর্তমান বন্ধ হয়ে গেছে, তিনিই কিন্তু প্রথম এর প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ, পাশাপাশি তিনি যে যুক্তি দিয়ে সব কিছুকে বিচার করার কথা বলেন। এবং তিনি প্রথম দিকে তার রাজনৈতিক মতামত এরকমই ছিল যে হিন্দু মুসলিম, যে নজরুলের কথার মতো, যে হিন্দু মুসলিম যে একই মানে মাথার যে দুটি চোখ, একই মানে দুটি নয়ন, একই মুদ্রার এপিঠ ওপিঠ, এই ধরনের বক্তব্য কিন্তু তিনি রেখেছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি ইংরেজদের দ্বারা এতটাই বশীভূত হন যে ইংরেজরা তাকে তাকে ব্যবহার করেছিলেন। হ্যাঁ, এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে কেন্দ্র করে পরবর্তীকালে সাম্প্রদায়িকতার বীজ তিনি ছড়াতে থাকেন। হ্যাঁ, তিনি বলেন যে হিন্দু মুসলিম আলাদা জাতি, আলাদা বিষয়, এটা কখনো এক হতে পারে না। তা তার এইসব মতাদর্শ এবং কথাবার্তা পরবর্তীকালে একটা দ্বিজাতি তত্ত্বের জন্ম দেয়, যে দ্বিজাতি তত্ত্বকে চূড়ান্ত রূপ দিয়েছিলেন পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্নাহ। তো ভারতবর্ষের যে এই সাম্প্রদায়িকতা, তার পিছনে কিন্তু ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী, আমার নয়, যে এই স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু অনেকাংশে দায়ী ছিলেন। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। আলিগড় আন্দোলন, দেখো এখানে প্রশ্ন অনেক কিছু আছে। প্রথমত ব্রাহ্ম সমাজের উপর বড় প্রশ্ন আছে, আর আলিগড় আন্দোলনের উপরে বড় প্রশ্ন আছে, আর বাকিগুলো সব কিন্তু শর্ট কোশ্চেন, মানে 5 নম্বরে টিকা আসতে পারে। প্রার্থনা সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ বিবেকানন্দের উপর একটা বড় প্রশ্ন হতে পারে, আবার টিকাও আসতে পারে। ওয়াহাবি আন্দোলনটা একটা বড় প্রশ্ন হয়, আবার টিকাও হতে পারে। তাহলে দেখো, সংস্কার এবং পুনরুজ্জীবন, হ্যাঁ, ধর্মের যে পুনরুজ্জীবনের ক্ষেত্রে অনেক কিছু কিন্তু এখানে হচ্ছে। ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, আর্য সমাজ, ওয়াহাবি আন্দোলন, আলিগড় আন্দোলন, দেওবন্দ, সিং সভা, রামকৃষ্ণ বিবেকানন্দ, এরা সবাই কিন্তু ধর্ম সংস্কারের উপরেই বেশি জোর দিয়েছিলেন, এবং এগুলো সব ধর্ম সংস্কারের উপরে। এর পরের পয়েন্ট দেখো, লিঙ্গ সম্পর্ক বিতর্ক। লিঙ্গ সম্পর্ক বিতর্ক বলতে এখানে পুরুষ এবং নারীর কথা বলা হচ্ছে। হ্যাঁ, যে পুরুষদের পাশাপাশি নারীদেরও যে সমাজে যে অধিকার আছে, তারাও পুরুষের ন্যায় সমান অধিকার সব কিছুতেই, ভোটাধিকার, সম্পত্তিতে অধিকার। যদিও এই সম্পত্তিতে নারীদের অধিকার নিয়ে সেই প্রাচীনকাল থেকে নানা রকম মতবাদ হয়ে চলে আসছে। জিমুদ্বাহনের সেই দায়ভাগ, বিজ্ঞানেশ্বরের মিতাক্ষরা, এইসব গ্রন্থে কিন্তু নারীর প্রথম সম্পত্তির অধিকার দেওয়া হয়। পরবর্তীকালে এই আধুনিক ভারতে এসে এই যখন পাশ্চাত্য শিক্ষা শুরু হলো হিন্দু মিশনারিদের হাত ধরে, তখন মিশনারিরা কিন্তু এই বালিকা বিদ্যালয় বা মেয়েদের শিক্ষার জন্য অনেক প্রচেষ্টা করেছিলেন। এর ফলে মেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে থাকে, এবং মেয়েদের জন্য ড্রিঙ্ক ওয়াটার, বেথুনও পর্যন্ত নারীদের জন্য বিদ্যালয় করেছিলেন, বেথুন কলেজ তৈরি হয় পরবর্তীকালে। তা নারীরা সামনে চলে আসে, সামনের ফ্রন্টে চলে আসে। এবং রাজনীতিতে পরবর্তীকালে আমরা দেখব যে গান্ধী যখন ভারতবর্ষে যে বড় বড় আন্দোলন করেছিলেন, গান্ধী ভারতবর্ষে আসার পর সেই সব আন্দোলনে কিন্তু নারীরা অংশগ্রহণ করে, এবং অনেক মহিলা নেত্রীরও আবির্ভাব ঘটে। তাই এখানে যেই নারীদের যে শিক্ষার অগ্রগতি কীভাবে হলো, ওম্যান এডুকেশনটা কী, হ্যাঁ, নারীদের শিক্ষায় এই পাশ্চাত্য মিশনারিরা কী ভূমিকা নিচ্ছে, এবং নারীদের যে শিক্ষা বা নারীদের যে আন্দোলনে, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে নারীরা অংশগ্রহণ করছে, সেগুলো কি, হ্যাঁ, এবং বিভিন্ন যে নারীবাদী নেতা, হ্যাঁ, যেমন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, সরোজিনী নাইডু, ভগিনী শুভালক্ষ্মী, এরকম একাধিক যে প্রগতিশীল নারীদের আবির্ভাব ঘটে, যারা এই নারীদের অগ্রগতির জন্য, নারীদের সমাজে তাদেরকে মুক্তির পথ দেখিয়েছিলেন যেসব নেতারা বা নেত্রীরা, তাদেরকে নিয়ে কিন্তু এই পয়েন্টে আলোচনা করতে হবে, এই লিঙ্গ সম্পর্ক বিতর্ক। তা এটার পরে অনেক প্রশ্ন আছে। এই যে জেন্ডার হিস্ট্রি বা নারীবাদী ইতিহাস চর্চার উপরে একটা বিরাট পড়াশুনো হয়। হ্যাঁ, এটা একটা এমএতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে মডার্ন হিস্ট্রি ডিপার্টমেন্টে এটা একটা আলাদা ডিপার্টমেন্ট, মানে এই নারীবাদী স্টাডিজের উপরে একটা আলাদা কোর্স রয়েছে। আমি ক্যালকাটা মডার্ন হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে এমএ করেছিলাম, এবং সেখানে আমাদের যে ম্যাম ছিলেন সুরঞ্জন দাশগুপ্তার স্ত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তার স্ত্রী ছিলেন সুপর্ণা দাশগুপ্তা, তিনি অল ইন্ডিয়া চেয়ারপারসন ছিলেন এই নারীবাদী স্টাডিজের মেন চেয়ারপারসন। তা আমি এই ব্যাপারে অনেকটাই আমার পড়াশুনো। তা যাই হোক, এই লিঙ্গ সম্পর্কের উপরে অনেক প্রশ্ন, অনেক টপিক আছে, অনেক কিছু আলোচনা আছে, কিন্তু আমাদের মূল যে জিনিসটা আমাদের শিখতে হবে যে নারীদের শিক্ষা, নারীদের যে বিভিন্ন সংস্কার, এবং নারীরা যে জাতীয় রাজনীতিতে কীভাবে অংশগ্রহণ করছে, সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রশ্ন আসতে পারে, বা এগুলো আমাদের পড়তে হবে এই পেপারটা। এরপরে দেখো রয়েছে
ও মতে জাতি সংস্কৃতায়ন ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলন। ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছে, জাত ব্যবস্থা কেউ আর মানতে চাইছে না, এই ব্রাহ্মণ কৈত্র বৈশ্য শূদ্র এই বিষয়টা আর কেউ মানতে চাইছে না, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হচ্ছে। যেমন সেই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলন হয়, যার মধ্যে দিয়ে নতুন বৌদ্ধ জৈন ধর্মের উত্থান ঘটে। তাই অনেকটা এখনও তাই এই আধুনিক পিরিয়ডে এসেও এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কিন্তু একটা বিরোধী আন্দোলন হচ্ছে। এবং সংস্কৃতায়ন যে বিষয়টা, যেমন এই সংস্কৃতায়নের বিষয়টা নিয়ে একজন সাউথের বড় আচ্ছা ঐতিহাসিক তিনি গবেষণা করেছেন, তা তার এই টপিকটাকে এখানে নিয়ে আসতে হবে। এই সংস্কৃতায়নের, সংস্কৃত ভাষাটা হচ্ছে উচ্চ শ্রেণীর ভাষা, তা তার বিরুদ্ধে একটা প্রতিবাদ হচ্ছে। এই সংস্কৃতায়ন ব্রাহ্মণরা চেয়েছিলেন যে সারা অল ইন্ডিয়া বেসিস একটা সংস্কৃতায়ন হোক, তো এর বিরুদ্ধে একটা প্রতিবাদ বা একটা বিরোধী আন্দোলন তৈরি হচ্ছে জাতপাতের ক্ষেত্রে। তো এই জাতপাতের ব্যাপারটা আমরা পরে আসছি, এটা নিয়েও কিন্তু পরের ইউনিটগুলোতে রয়েছে, পরের চ্যাপ্টারগুলোতে রয়েছে এই ব্যাপারে ডিটেলসে আলোচনা। তাই এখানে দেখো প্রথম যে মডিউল, এখানে কিন্তু অনেকটা ব্যাপার আছে। সিলেবাসে কী থাকে, শর্টে একটা কথা লেখা থাকে, কিন্তু সেটাকে ভাঙলে অনেকটা প্রশ্ন বার হয় এবং অনেক কিছু আলোচনা করার জায়গা থাকে। তো সিলেবাসটা হচ্ছে, এই সিলেবাসে সব কিছু লেখা থাকে না, শর্টে দেওয়া থাকে। তো এই যে ইংরেজিতে তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে ওয়েবসাইটে, তার বাংলা কিন্তু এটা, ঠিক আছে। তো এর বাংলা হচ্ছে এই, এবং তার ব্যাখ্যাটা হচ্ছে এই যে সংস্কৃতির যে পরিবর্তন আসছে পাশ্চাত্য শিক্ষার হাত ধরে, সামাজিক সংস্কার আসছে, ধর্মীয় সংস্কার আসছে। ধর্ম সংস্কার করছেন এনারা, আর পাশ্চাত্য শিক্ষার প্রভাবে এই সংবাদপত্র গড়ে উঠছে, সংস্কার হচ্ছে, লিঙ্গ সম্পর্কের একটা ব্যাপার আসছে, নারীদের অগ্রগতি ঘটছে, নারী সমাজে জাগরণ ঘটছে এক কথায়, এবং সংস্কৃতায়ন ব্রাহ্মণ্যবাদের বিরোধী আন্দোলন দেখা দিচ্ছে। তো এই ছিল ফার্স্ট মডিউল। এরপর আমরা চলে যাব সেকেন্ড মডিউলে। দেখো সেকেন্ড মডিউলটা কী লেখা আছে, দেখে নাও, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ মানে আমরা যে ভারতবাসী, আমরা যে একটা জাতি, আমাদেরকে সেই জাতির যে জাতির সত্তা সেটাকে আমাদের জানতে হবে। এবং আমাদের সেই জাতীয়তাবাদকে দমন করেছে কে? দমন করে রেখেছে ইংরেজরা। তাহলে ইংরেজদেরকে হটাতে হবে দেশ থেকে, এবং তাদের কাছ থেকে স্বাধীনতাকে ছিনিয়ে নিতে হবে, নিয়ে আমরা ভারতীয় জাতি, আমরা স্বাধীন হব। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা প্রথম আসছে পাশ্চাত্য শিক্ষার হাত ধরে। ইংরেজরাই আমাদেরকে শিক্ষা দেয়, পাশ্চাত্য শিক্ষা। সেই শিক্ষার দ্বারা আমরা জ্ঞানদীপ্ত যে শিক্ষা, ধ্রুপদী ক্লাসিক্যাল এডুকেশন, সেটা আমরা জানতে পারছি। বিদেশি যে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, দর্শন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, নৃবিদ্যা, মনোবিদ্যা, সব রকম বিদ্যা আমরা জানতে পারছি। হ্যাঁ, সেই জানার ফলে আমাদের মধ্যে ওই ভাবগত পরিবর্তন আসছে, আমরা জাতি হিসেবে আমাদের মধ্যে একটা জাগরণ আসছে। সেখান থেকে তৈরি হচ্ছে কিন্তু এই জাতীয়তাবাদ। এখন এই জাতীয়তাবাদ 1919 পর্যন্ত বলা হচ্ছে, আমাদের সিলেবাস 1964 পর্যন্ত, এখানে 1919 পর্যন্ত জাতীয়তাবাদ আলোচনা করতে হবে। দেখো এই ভারতের যে জাতীয়তাবাদের উত্থান, এই উত্থান নিয়ে কিন্তু গবেষণা হয়েছে, প্রচুর গবেষণা হয়েছে, এবং এক্ষেত্রে গবেষক যারা রয়েছেন তাদের মধ্যে 4টি ভাগ আছে। প্রথমত ভারতীয় যেসব ঐতিহাসিকরা রয়েছেন, যারা ভারতের এই জাতীয়তাবাদকে নিয়ে আলোচনা করেছেন, গবেষণা করেছেন, এগুলো সব এম এর টপিক্স, তবু তোমাদের গ্রাজুয়েশনে রাখা আছে এই জায়গাটা। তারা হচ্ছে জাতীয়তাবাদী ঐতিহাসিক, যারা ভারতের জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছেন ভারতীয় ঐতিহাসিক প্রেক্ষাপটে। সুমিত সরকার রয়েছেন, অমলেশ ত্রিপাঠী আছেন, আর পি ত্রিপাঠী আছেন, বা সুনীতি কুমার চট্টোপাধ্যায় আছেন, এবং একাধিক ঐতিহাসিক ভারতবর্ষে যারা রয়েছে, সতীশচন্দ্র রয়েছেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রয়েছে, রমেশচন্দ্র মজুমদার রয়েছে, সবথেকে বড় ঐতিহাসিক জাতীয়তাবাদী ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, এনারা রয়েছেন। তো এনারা ভারতের জাতীয়তাবাদের উত্থানে ভারতের জাতির যে জাগরণ সেটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু এর বিরোধিতা করছেন আবার ইংল্যান্ডের যে কেমব্রিজ গোষ্ঠী রয়েছে, কেমব্রিজ ইউনিভার্সিটির যারা ঐতিহাসিক, তারা এর বিরোধিতা করছেন, এবং তারা তাদের মতবাদকে তৈরি করছেন একটা সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণ থেকে। সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণ থেকে তারা এই ভারতের জাতীয়তাবাদের উত্থানটাকে ব্যাখ্যা করছেন। তা এটা একটা গোষ্ঠী, জাতীয়তাবাদী উত্থানে জাতীয়তাবাদী গোষ্ঠী একটা, কেমব্রিজ গোষ্ঠী একটা। আর দুটো গোষ্ঠী রয়েছে, একটা হচ্ছে মার্ক্সবাদী গোষ্ঠী, রজনীপাম দত্ত, রমেশচন্দ্র দত্ত, এনারা কিন্তু ভারতবর্ষের পার্থ চট্টোপাধ্যায়, প্রফেসর রঞ্জিত গুহ, এনারা সবাই কিন্তু মার্ক্সবাদী দীক্ষায় দীক্ষিত, এবং মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে এরা কিন্তু ভারতের এই জাতীয়তাবাদের উত্থানকে ব্যাখ্যা করেছেন। আবার আরেকটা ঐতিহাসিক গোষ্ঠী পরবর্তীকালে 1960-এর পরে এই গোষ্ঠীটির আবির্ভাব ঘটে, সেটি হচ্ছে নিম্নবর্গীয় গোষ্ঠী। নিম্নবর্গীয় গোষ্ঠী মানে এই যে সমাজের, আমরা সবসময় ইতিহাসে রাজরাজাদের কাহিনী জানি, কিন্তু সমাজের নিচু স্তরের মানুষ যারা শ্রমিক, কৃষক, দরিদ্র, ভবে ঘুরে মুঠে দোকানদার, মজুর, এদের কথা আমরা জানি না, হ্যাঁ, বা আদিবাসীদের কথা আমরা অতটা জানি না। কিন্তু এই আদিবাসীদের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে ভারতের স্বাধীনতা আন্দোলনে।
সেই যে গবেষণাটা, সেই গবেষণাটাকে বলা হয় নিম্নবর্গীয় গবেষণা, মানে নিম্নবর্গের মানুষদের উপরে নিয়ে গবেষণা। অ্যান্থনিও গ্রামশি প্রথম এই বিশ্বের প্রেক্ষাপটে এই নিম্ন শ্রেণীর উপরে গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তীকালে ভারতবর্ষে প্রফেসর রঞ্জিত গুহ, পার্থ চট্টোপাধ্যায় এবং আরও অনেকে এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করেছেন। তা প্রথমে আমাদের এখানে প্রশ্ন থাকবে, জাতীয়তাবাদের উত্থানের এই যে 4টি গোষ্ঠী বললাম, জাতীয়তাবাদী গোষ্ঠী ভারতের, ইংল্যান্ডের কেমব্রিজ গোষ্ঠী বা সাম্রাজ্যবাদী গোষ্ঠী, মার্ক্সবাদী গোষ্ঠী এবং নিম্নবর্গীয় গোষ্ঠী, এই 4টি গোষ্ঠীকে নিয়েই কিন্তু তোমাদের পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসতে। এরপরে দেখো, এই মডিউলটাকে যতটা ভাঙলে কি দাঁড়ায়, প্রাথমিক রাজনৈতিক সংগঠন গঠন। প্রাথমিক মানে কি একদম প্রথম পর্যায়ে রাজনৈতিক সংগঠন। রাজনৈতিক সংগঠন আমরা কাকে বলি? পার্টি, বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা বলি রাজনৈতিক সংগঠন। সেটা গঠন হচ্ছে কিভাবে গঠন হচ্ছে? দেখো, ভারতবর্ষে ইংরেজরা আসার পর, ভারতে যখন মানুষ বিভিন্ন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার পর মানুষ যখন ভিতরে জাতীয়তাবাদের জাগরণ ঘটছে, তখন মানুষ কিন্তু ছোটো ছোটো অর্গানাইজেশন তৈরি করছে, বিভিন্ন সংগঠন তৈরি করছে, মানুষ একত্রিত হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে প্রথমে 1938 সাল নাগাদ ভারতবর্ষে প্রথম জমিদার সভা তৈরি হয়। 1848 জমিদার সভা, 1838 সালে জমিদার সভা তৈরি হয়। 1840 জমিদার সভা তৈরি হয়, আর 2 বছর আগে 1838 তৈরি হয় বঙ্গভাষা প্রকাশিকা সভা। বাংলা ভাষায় বিভিন্ন বইপত্র প্রকাশ করার জন্য একটা সভা তৈরি করা হয়েছিল। এটাকেই ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন বলা হয়। 1838 বঙ্গভাষা প্রকাশিকা সভা। এর 2 বছর পর 1840 হয় জমিদার সভা। বিভিন্ন জমিদার বাংলাদেশের, যেমন রাধাকান্ত দেব, কালীকৃষ্ণ সিংহ, কালীপ্রসন্ন সিংহ, এনারা তৈরি করেন নিজেদের স্বার্থের কথা চিন্তা করে। জমিদাররা তাদের নিজেদের স্বার্থকে বজায় রাখার জন্য 1840 নাগাদ এটা তৈরি করে। এরপর 1852-54 গিয়ে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, তারপর 1875 গিয়ে ভারত সভা, ব্রিটিশ অ্যাসোসিয়েশন, এরকম একাধিক রাজনৈতিক সংগঠন কিন্তু পরবর্তীকালে তৈরি হতে থাকে একের পর এক। এবং 1885 সালে গিয়ে তৈরি হয় জাতীয় কংগ্রেস। 1885 31 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এর প্রথম অধিবেশন বসে। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর সভাপতি ছিলেন। প্রথম এই তৈরি হলো ভারতের জাতীয় কংগ্রেস। তো দেখো, জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার আগে এতগুলো সংগঠন তৈরি হয়েছে, এবং এই সময়টাকে বলা হচ্ছে এই যে প্রাক কংগ্রেসি সংগঠন, মানে কংগ্রেসের আগের যে সংগঠন, একে আমরা বলি এক কথায় প্রাক কংগ্রেসি সংগঠন। এটা কিন্তু একটা আলাদা প্রশ্ন, বড় 10 নম্বরে। আবার জাতীয় কংগ্রেস যে তৈরি হলো, এটা একটা বড় প্রশ্ন 10 নম্বরে। জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার প্রেক্ষাপটটা কি? তাহলে এখানে দুটো প্রশ্ন থেকে যাচ্ছে। একটা হচ্ছে প্রাক কংগ্রেসি সংগঠন, প্রাথমিক পর্যায়ে যে রাজনৈতিক সংগঠন, তাদের একটা বিবরণ নিয়ে একটা, আর কংগ্রেস তৈরি হচ্ছে এটাও নিয়ে একটা। তাই এই যে প্রাক কংগ্রেসি সংগঠন, এই সময়টাকে ডক্টর অনিল শীল বলছেন সমিতির যুগ, এজ অব অ্যাসোসিয়েশন। এই সময় মানুষ কী করছে, যেমন সংবাদপত্রের প্রকাশ করছে, পাশাপাশি জনমত গড়ে উঠছে এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন তৈরি করছে। তারা নিজেদের একটা গোষ্ঠীরা মিলে সেসব নিজেদের উন্নতিকল্পে অগ্রগতিতে তারা এইসব অ্যাসোসিয়েশন তৈরি করছে, এবং সেই শেষ পর্যায়ে গিয়ে হচ্ছে জাতীয় কংগ্রেস তৈরি হচ্ছে, জাতীয় কংগ্রেস। তো এই ইউনিটটায় দুটো প্রশ্ন রয়েছে, প্রাথমিক যে রাজনৈতিক সংগঠন প্রাক কংগ্রেসি সংগঠন, এবং শেষে রয়েছে জাতীয় কংগ্রেস। তাহলে আমরা চলে এলাম জাতীয় কংগ্রেসে। 1885 দেখো, জাতীয় কংগ্রেস 1885 সালে তৈরি হয়। 20 বছর পরে গিয়ে এই জাতীয় কংগ্রেসে 1907 সালে সুরাটে একটা অধিবেশন হয়। জাতীয় কংগ্রেসের প্রত্যেক বছর অধিবেশন হয়, এবং 1885 তৈরি হওয়ার পর 1907 গিয়ে, যে 1907 সালের যেটা সুরাট অধিবেশন হয়, সেই অধিবেশনে গিয়ে এই জাতীয় কংগ্রেস দুটো দলে ভাগ হয়ে যায়। একটা নরমপন্থী যারা বয়স্ক লোকেরা ছিল, আর একটা চরমপন্থী যারা, যেখানে তরুণ নেতারা ছিল, তারা একটু বেশ উদ্দীপ্ত গোছে ছিল। এখন জাতীয় কংগ্রেসের যদি প্রথম 20 বছর দেখি, 1885 থেকে 1905, এই সময়টাকে বলা হয় নরমপন্থী পর্ব। কারণ এই সময়কার যারা নেতা ছিলেন, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারপরে গোপালকৃষ্ণ গোখলে, হ্যাঁ, এরকম একাধিক নেতা, ফিরোজ শাহ মেহতা, এনারা সব ছিলেন নরম গোছের লোক, নরমপন্থী। এনারা ব্রিটিশ সরকারের কাছে যা কিছু দাবি দেওয়া সব এই কাগজে কলমে লিখে দরখাস্ত জমা দেওয়ার মতো দিতেন। কোনো রকম বিক্ষোভ মুভমেন্ট করা, ধর্মঘট করা, মিছিল মিটিং করা, বিক্ষোভ, এসব তারা করতেন না।
আন্দোলনের পথটা ছিল না জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছর, তারা ছিল নরমপন্থী। হ্যাঁ, অনেকে এদের সমালোচনা করে বলছে যে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, যে ভিক্ষা দাও। বঙ্কিমচন্দ্র তো তার কৃষ্ণ চরিত্রে এদের নিয়ে অনেক ইয়ে করেছেন, মানে ক্রিটিসিজম করেছেন, ব্যঙ্গাত্মকভাবে এদেরকে সমালোচনা করেছেন। হ্যাঁ, অনেকে বলছেন, যেমন অনিল শীল বলছেন যে এই যে বছরে একটা সময় এদেরকে এরা যে সম্মেলন করতো সেটা হচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠানের সাথে তুলনা করেছেন, বা 3 দিনের তামাশার কথা বলছেন। তো যাই হোক, এদের যে 3টে নীতি ছিল, প্রে করা, প্রার্থনা করা এবং প্রোটেস্ট করা, মানে এরকম একটা এদের নরমপন্থীদের আন্দোলনের মাধ্যমে তেমন কোনো অগ্রগতি হয়নি, ভারতের জাতীয়তাবাদের অগ্রগতি কিছুই হয়নি। এই কারণে এই নরমপন্থীদের উপর বীতশ্রদ্ধ হয়ে, বিরক্ত হয়ে কংগ্রেসের ভিতরে, কংগ্রেস ভারতের প্রধান রাজনৈতিক দল, অতএব এর সদস্য সংখ্যা প্রচুর, সমর্থকও প্রচুর। এখন এই সমর্থকদের মধ্যে যারা তরুণ গোছের যারা রয়েছেন, যেমন বাল গঙ্গাধর তিলক, তারা হচ্ছে এই বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে, বঙ্কিমচন্দ্রের আদর্শে আদর্শিত হয়ে তারা এই নরমপন্থী পথ তাদের মনোভূত হতো না বা ছিল না। তারা এর থেকে বেরিয়ে আসতে থাকে, মানে জাতীয় কংগ্রেসের নরমপন্থী গোষ্ঠী থেকে বেরিয়ে আসতে থাকে এবং তারা আলাদা হয়ে যায়। 1907 গিয়ে দুটো দলে ভাগ হয়ে যাচ্ছে, একটা চরমপন্থী, এই যে নতুন দল এটা চরমপন্থী, আর আগের যে 20 বছরের যেসব নেতারা ছিল তারা হচ্ছে নরমপন্থী। তাই এখানে দেখো প্রশ্ন হচ্ছে মধ্যপন্থী আর চরমপন্থী। মধ্যপন্থী মানেই হচ্ছে নরমপন্থী, এরা ব্যালেন্স তৈরি করে চলতো, ইংরেজদের সাথে জনগণের মধ্যে একটা মাঝখানে দাঁড়িয়ে এরা একটা ব্যালেন্স করেছিল, তাই এটা মধ্যপন্থী। আর চরমপন্থী হচ্ছে নতুন যেসব নেতাদের আবির্ভাব ঘটছে, যারা মাতদাঙ্গায় বিশ্বাসী, যারা সংগ্রাম করে ফাইট করে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা আদায়ের করার বিশ্বাসী, তাদেরকে বলা হচ্ছে চরমপন্থী। তো এই দুটো ভাগ, দুটোই কিন্তু বড় প্রশ্ন। চরমপন্থী একটা বড় প্রশ্ন, নরমপন্থী একটা বড় প্রশ্ন। এরপরে দেখো রয়েছে গয়ে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন ঠিক এই সময় 1905-এ আর একটা ইম্পর্টেন্ট ঘটনা, লর্ড কার্জন বাংলাদেশকে ভাগ করে দিচ্ছেন। তিনি লক্ষ্য করছেন যে যত ইংরেজদের বিরুদ্ধে যত আন্দোলন সব বাংলাদেশেই হচ্ছে, এবং বাংলাদেশেই যত নেতাগোতার আবির্ভাব, ইংরেজদের বিরুদ্ধে যত আন্দোলন, এই বাংলাদেশের কলকাতা কেন্দ্রিক সব আন্দোলনগুলো। তাই এই বাঙালি জাতির জাতীয়তাবাদের মূলে কুঠারাঘাত করতে হবে। তাহলে এটা কী করে করতে হবে? বাংলাদেশ একটা বিরাট বড় দেশ এবং এখানে হিন্দু মুসলিম সব ভাই ভাইয়ের মতো থাকে, তো এদের মধ্যে বিভাজন করে দিতে হবে। এবং সেই বিভাজন করে দিলে, হিন্দু মুসলিম আলাদা করে যদি দেওয়া যায়, তাহলে এদের এই জাতীয়তাবাদী যে আন্দোলন, সেই আন্দোলনটা অনেকটা মুখ থুবড়ে পড়বে এবং ইংরেজরা বহাল তবিয়াতে দেশে রাজত্ব করতে পারবে। এটা ছিল লর্ড কার্জনের একটা দুষ্ট বুদ্ধি। তাই এটা করতে গেলে তার একটা যুক্তি দেখাতে হবে। সেই যুক্তিটা এই যে এত বড় বাংলাদেশ, যে বাংলাদেশে বিহার আছে, উড়িষ্যা আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, এখনকার বর্তমান বাংলাদেশটা পুরোটাই আছে এবং পশ্চিমবাংলা পুরোটাই আছে, এত বড় একটা দেশ একজন গভর্নরের পক্ষে শাসন করা সম্ভব নয়। তাই বাংলাদেশ প্রশাসনিক সুবিধার্থে ভাগ করা প্রয়োজন, এবং এই ভাগ করলে পূর্ববঙ্গের যারা সংখ্যা গুরু, যারা মুসলিম, তাদের অগ্রগতি হবে। একটা নতুন যদি জেলা তৈরি হয়, কোনো একটা জায়গায় নতুন একটা জেলা, তাহলে সেই জেলায় অনেক কিছু হয়। তো এরকম একটা যুক্তি দিয়ে তিনি বাংলাদেশকে ভাগ করে দেন। বাংলাদেশ ভাগ করার পর, মানে বঙ্গভঙ্গের পর 1905-এ হয় 16ই অক্টোবর, এবং সেই বঙ্গভঙ্গের সময় তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অরন্ধন দিবস, রাখি বন্ধন দিবস ইত্যাদি, এবং গঙ্গায় স্নান, এইসব জিনিসগুলো চালু হয়। লক্ষ্মীর ভাণ্ডার করেন সরলা দেবী রানী, চৌধুরী রানী, হ্যাঁ, মানে, এবং একটা আন্দোলন হয়, এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা আন্দোলন হয়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এর বিরোধিতা করে একটা আন্দোলন, যে আন্দোলনের আরেক নাম হচ্ছে স্বদেশী আন্দোলন, এদেশের জন্য যে আন্দোলন। এখন এই আন্দোলনের দুটো দিক, একটা স্বদেশী আর একটা বয়কট। বয়কটটা হচ্ছে এই যে ইংরেজদের প্রতি এতটাই বিরক্ত যে ইংরেজদের যেসব জিনিসপত্র ইংল্যান্ডের কলকারখানায় তৈরি হতো, এদেশে এনে সস্তায় বিক্রি করতো ইংরেজরা, সেই সব জিনিসপত্র কেউ আর কিনবে না। বয়কট করতে হবে ইংরেজদেরকে। বয়কট করলে তারা তাদের ব্যবসা গুটিয়ে নেবে, এদেশ থেকে ছেড়ে চলে যাবে। এবং ইংরেজদের যে শিক্ষার কলেজ রয়েছে, বিভিন্ন রকম আইন ব্যবস্থা, আদালত, প্রশাসনিক থানা, ডাকঘর, রেলঘর, এসব সব বর্জন করতে হবে। কোনোভাবেই ইংরেজদের সংস্পর্শে গেলে হবে না। এখন ইংরেজদের যদি সংস্পর্শে না যাওয়া হয়, তাহলে মানুষের এই দৈনন্দিন প্রয়োজন কিভাবে মিটবে? তার জন্য ওই দৈনন্দিন প্রয়োজনের জিনিসপত্রগুলো তারা নিজেরা তৈরি করবে, মানে বাঙালিরা নিজেরা কলকারখানা স্থাপন করবে, সাবান কারখানা,
বিভিন্ন দেশলাই কারখানা, গামছা কারখানা, শাড়ির কারখানা, হ্যাঁ, এবং এই জন্য বঙ্গলক্ষ্মী কটন মিল তৈরি হয়েছিল এই শাড়ির জন্য, এবং দেশলাই কারখানা, সাবান কারখানা, আরও যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার কিন্তু কারখানা তৈরি হতে থাকে বাংলাদেশে। জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়, বিভিন্ন স্কুল কলেজ তৈরি হয় এই সময়টায়, জাতীয় শিক্ষা আন্দোলন হয় এই সময় একটা। তাহলে স্বদেশি জিনিস তৈরি করার একটা হিড়িক দেখা দেয়। হ্যাঁ, স্বদেশি স্টিমার কোম্পানি, পরিবহন ব্যবস্থা সব স্বদেশিভাবে গড়ে উঠতে থাকে। পাশাপাশি বয়কট চলে, বয়কটের পাশাপাশি স্বদেশি জিনিসের অগ্রগতি ঘটতে থাকে। তো এই স্বদেশি পিরিয়ডে, এটাকে স্বদেশি যুগ বলা হয়, এই যুগে কিন্তু বাংলাদেশের অনেক অগ্রগতি হয়, অনেক শিল্প কলকারখানা স্থাপিত হয়, হ্যাঁ, অনেক কিছু অগ্রগতি হয়। তাহলে এই স্বদেশি এবং বয়কট দুটোই কিন্তু ভালো করে পড়তে হচ্ছে। এবং পাশাপাশি এই যে স্বদেশি আন্দোলন, এই আন্দোলনের আবার 4টি ধারা রয়েছে। সুমিত সরকার তার দ্য স্বদেশি মুভমেন্ট অফ বেঙ্গল বলে একটা গ্রন্থ লিখেছিলেন, বিখ্যাত গ্রন্থ। সুমিত সরকারের বিখ্যাত গ্রন্থ হচ্ছে আধুনিক ভারত, দ্য মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া। তা তিনি আরেকটি এই গ্রন্থে, মানে স্বদেশি মুভমেন্ট অফ ইন্ডিয়া গ্রন্থে তিনি বলছেন যে এই স্বদেশি আন্দোলনের 4টি ধারা রয়েছে। নরমপন্থী ধারা, চরমপন্থী ধারা, আত্মশক্তি বৃদ্ধির ধারা, এরকম ধারা রয়েছে 4টি ধারা। তো 4টি ধারার উপরে প্রশ্ন আসতে পারে। আবার এই স্বদেশি আন্দোলনের যে গুরুত্ব, ভ্যালুটা কী, এত বড় যে আন্দোলনটা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী, অবশ্যই এই আন্দোলন সারা ভারতেও ছড়িয়ে পড়ে, তো এর ভ্যালুটা কী, এর গুরুত্বটা কী দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত, এবং একটা সময় এই আন্দোলন ব্যর্থ হয়, তো এই ব্যর্থতার কারণগুলোও বাকি, সেটা নিয়েও একটা প্রশ্ন। তাই দেখো এখানে লেখা আছে স্বদেশি আন্দোলন, কিন্তু এটাকে ভাঙলে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন বেরিয়ে আসছে। এরপরে রয়েছে দেখো বিপ্লববাদ। বিপ্লব মানে বিদ্রোহ করো, পরিবর্তন করে দেওয়া, এটাকে আমরা বিপ্লব বলি। বিপ্লব মানে এক কথায় যে অল্প সময়ে বিরাট পরিবর্তন, তাকে বলি বিপ্লব, যেমন ফরাসি বিপ্লব। তা বাংলাদেশে এই বিপ্লববান মাথা চাড়া দিয়ে ওঠে। বিপ্লবীরা চেয়েছিল যে খুব দ্রুত এদেশের শাসন ব্যবস্থাকে আমূল পাল্টে দিতে, ইংরেজদেরকে হটিয়ে ভারতীয়রা স্বাধীন হতে চেয়েছিল, এবং তার জন্য ওই মিছিল মিটিং করে কোনো লাভ নেই, মানে ফাইট করতে হবে ইংরেজদের সাথে। ফাইট করতে গেলে কী করে, এবার বিপ্লবীরা সংখ্যায় কম, তাদের হাতে অস্ত্রপাতি কম, তাই তারা রাজনৈতিক ডাকাতি শুরু করে, বিভিন্ন বড় বড় ইংরেজ অফিসারকে গুলি করে মেরে দিতে থাকে। হ্যাঁ, তাই এই বিপ্লববাদ কিন্তু একটা বড় টপিক, এরপরে অনেক পড়াশুনোর ব্যাপার আছে, এবং এর আবার দুটো পার্ট আছে। প্রথম পার্ট এই 1905 থেকে 1915, এই যে টাইমটা, বা 1905 থেকে 1930 যদি আমি ধরি, তো এই প্রথম যে 15-20 বছর 1930-এর আগ, 1930-এর আগে একটা পর্ব, 1930-এর পর স্বাধীনতা পর্যন্ত আরেকটা পর্ব। প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব, প্রশ্ন কিন্তু এই প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ধরেই প্রশ্ন আসে, একসাথে কখনো দেয় না। এই বিপ্লববাদ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্রে বিপ্লববাদ আছে, পাঞ্জাবে বিপ্লববাদ আছে, লালা হরদয়াল, মহারাষ্ট্রে ফাদকে রয়েছেন, পুনায় রয়েছেন বাল গঙ্গাধর তিলক, বাংলাদেশে রয়েছেন বিনয় বাদল দীনেশ, তারপরে ওই যে মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম, ভগৎ সিং, বাঘা যতীন, ঋষি অরবিন্দ, তো এনারা সব কিন্তু চরমপন্থী বিপ্লবী। এনারা সবাই ইংরেজদেরকে কেউ না কেউ গুলি করেছে, কেউ হয়তো বোমা মেরেছে, এইভাবে কিন্তু এনারা বিখ্যাত। তাই এই বিপ্লববাদের একটা বড় অংশ, এবং অনেক নারীও বিপ্লবী ছিলেন, প্রীতিলতা ওয়েদ্দার, বীণা দাশগুপ্ত, এদের নাম, মাতঙ্গিনী হাজরা, এসবের নাম আমরা কিন্তু জানি কম বেশি। তা বিপ্লববাদ একটা বড় পার্ট। এই বিপ্লববাদের আবির্ভাব ঘটছে কিন্তু এই জাতীয় কংগ্রেসের ভিতর থেকেই। জাতীয় কংগ্রেস ভেঙে 1907-এ চরমপন্থী মতাদর্শের উদ্ভব ঘটছে, এবং এই চরমপন্থীরা দেশকে মায়ের সমান তারা মনে করছে, এবং দেশকে স্বাধীন করার জন্য তারা এই বিবেকানন্দ এবং বঙ্কিমের যে আদর্শ, ওঠো জাগো ভারতকে স্বাধীন করো, এই মন্ত্রে তারা দীক্ষিত হচ্ছে, এবং তারা এই বিপ্লবের জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে, দেশকে স্বাধীন করার জন্য নিজের প্রাণ দিতেও তারা প্রস্তুত। তো এই বিপ্লববাদের দুটো পার্ট, 1930-এর আগে একটা, 1930-এর পরে একটা। তা দেখো সেকেন্ড ইউনিটে কত কিছু রয়েছে। জাতীয়তাবাদের উদ্ভবের যে 4টি গোষ্ঠী, তাদের নিয়ে আলোচনা করতে হবে। সাম্রাজ্যবাদী, কেমব্রিজ এবং মার্ক্সবাদী, জাতীয়তাবাদী, নিম্নবর্গীয়। তারপরে যে রাজনৈতিক সংগঠন গড়ে উঠছে, প্রাক কংগ্রেসি সংগঠন, যেগুলো বললাম, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ভারত সভা, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ব্রিটিশ ভারত অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, একাধিক সংগঠন, এবং শেষে জাতীয় কংগ্রেস তৈরি হচ্ছে। জাতীয় কংগ্রেস তৈরি হলে তার যে প্রথম 20 বছর, 1885 থেকে 1905, সেটা হচ্ছে নরমপন্থী বা মধ্যপন্থী পর্ব, প্রাথমিক পর্ব। সেই সময়কার তাদের যে কার্যাবলী, তাদের মূল্যায়ন করতে হবে, এটা একটা পার্ট। তারপরে চরমপন্থী যে পর্বটার আবির্ভাব ঘটছে এই জাতীয় কংগ্রেসের ভিতর থেকে, সে কেন চরমপন্থী মতাদর্শের উদ্ভব ঘটছে, এটা একটা বড় প্রশ্ন। এরপরে আসে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন কেন হচ্ছে, স্বদেশী বয়কটটা কি আলাদা করে টিকা আছে, আবার এই স্বদেশী আন্দোলনের
যে বড় প্রশ্ন 4টি ধারা আছে, সেই ধারাগুলো কি, এর গুরুত্বটা কি, এর ব্যর্থতা কেন হয়েছিল। এরপরে বিপ্লববাদ আসছে, বিপ্লববাদের প্রথম পর্বের বিপ্লববাদ, পরের সেকেন্ড পার্ট যেটা আছে দ্বিতীয় পর্বের বিপ্লববাদ, আবার মহারাষ্ট্রের বিপ্লববাদটা কি, পাঞ্জাবের বিপ্লববাদটা কি, এরকম বিভিন্ন টাইপের কিন্তু কোশ্চেন আছে। এই জন্য সিলেবাসকে ভালো করে বোঝা প্রয়োজন। সিলেবাসকে যদি তোমরা ভালো করে বোঝো তাহলে পেপারটা কিন্তু স্বচ্ছ ধারণা হয়ে যায়। পেপারটির নাম আধুনিক ভারতের ইতিহাস, কত থেকে কত, 1885 থেকে 1857 থেকে, মানে সিপাহী বিদ্রোহের পর। সিপাহী বিদ্রোহ ছিল তোমাদের আগের সেমিস্টারের লাস্ট কোশ্চেন, ওখান থেকেই মানে মহারানীর ঘোষণা 1858, ওখান থেকেই 1964 পর্যন্ত। তো আমরা এখন আলোচনা করে এলাম কোথায়, 1919 সাল পর্যন্ত এসছি। 1919 সাল পর্যন্ত এসছি মানে জাতীয় কংগ্রেসের 1905-এ যে জাতীয় কংগ্রেস 1907-এ ভাগ হয়ে যাচ্ছে, এই পর্যন্ত আমরা এসছি। এরপরে কিন্তু আমরা আলোচনা করব মডিউল 3, মডিউল 4 নম্বর মডিউলে রয়েছে 1919-এর পর গান্ধীবাদী জাতীয়তাবাদ। মহাত্মা গান্ধী ভারতবর্ষে চলে আসছেন এবং তিনি তার দৃষ্টিভঙ্গিতে জাতীয়তাবাদ বা তিনি ভারতবর্ষে কি কি আন্দোলন করছেন, সেই গান্ধীবাদী যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে আমাদের এই পয়েন্টে আলোচনা করতে হবে। দেখো, প্রথম যেটা আছে কয়ে মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গি ও পদ্ধতি। তো এখানে গান্ধীবাদ বা মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গি পদ্ধতি নিয়ে দু চার কথা বলার আছে। এই মহাত্মা গান্ধী গুজরাটের মানুষ, তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যারিস্টারি পড়তে যান এবং সেখানে ব্যারিস্টারি পাশ করার পর সেখানকার যে বর্ণ বৈষম্য আন্দোলন ছিল, দক্ষিণ আফ্রিকাও কিন্তু ইংরেজরা দখল করে রেখেছিল এবং সেখানে ইংরেজদের বিরুদ্ধে ওখানকার কৃষ্ণাঙ্গ মানুষদের একটা আন্দোলন হয় এবং সেখানেও মহাত্মা গান্ধী একটা আন্দোলন করেন এবং জয়লাভ করেন। তিনি ভারতবর্ষে আসেন 1914 সালে। তিনি যখন ভারতে আসেন তখন কিন্তু ভারতে যে জাতীয় কংগ্রেস, সে 1907-এ ভাগ হয়। তারপরে বাল গঙ্গাধর তিলকের আবির্ভাব হয়। বাল গঙ্গাধর তিলক কিন্তু কারাগারে 6 বছরের জন্য জেলে ছিলেন এবং গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন সেই সময় দেশের প্রধান নেতা, তিনি বৃদ্ধ হয়ে পড়েছিলেন। এছাড়া আরো অন্যান্য যারা নেতা ছিলেন বিভিন্ন কারণে তারা কিন্তু মূল ফ্রন্টে ছিলেন না, ফলে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গিয়েছিল এবং গান্ধীজি এই বাংলাদেশে আসার পর, মানে ভারতবর্ষে আসার পর তার উত্থান ঘটে এবং তার যে সহজ সরল কথাবার্তা, খালি পায়ে খালি গায়ে থাকা, চটি পরা, সাধারণের ভাষায় কথা বলা, মানুষের সাথে মেলামেশা করা, সাধারণ মানুষের সাথে, এটা সাধারণ মানুষ খুব ভালোভাবে নিয়েছিল এবং তার জনপ্রিয়তা বিপুল পরিমাণে বৃদ্ধি পায় এবং তিনি প্রধান নেতা হিসেবে রাজনৈতিক রঙ্গমঞ্চে আবির্ভূত হন। তার আরেকটা কারণ হচ্ছে যে তার কোনো প্রতিদ্বন্দ্বীও সেই সময় জাতীয় রাজনীতিতে সেইভাবে ছিল না, মানে একটা ফাঁকা জায়গা তিনি পেয়ে গিয়েছিলেন। এবং তিনি যখন এই জাতীয় রাজনীতিতে আসেন তখন 1917 নাগাদ তিনি প্রথম যে আন্দোলন করেন আহমেদাবাদের মিল শ্রমিকদের নিয়ে, তাদের যে ভাতা বৃদ্ধি বা তাদের যে মজুরি বৃদ্ধির যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন, প্রথম আন্দোলন। এরপরে বিহারের চম্পারণে আন্দোলনে কৃষকদের রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে তাদের হয়ে আন্দোলন করেন। বিহারের খেদাতেও তিনি এই রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করেন। খেদা, চম্পারণ এবং আহমেদাবাদ, এই 3টি আন্দোলনের মধ্যে দিয়ে গান্ধীজির উত্থান ঘটে। তাহলে গান্ধীজির যে উত্থানের প্রেক্ষাপটটা কি, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আবার তার যে প্রথম যে 3টি আন্দোলন, এটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন। এরপর গান্ধীজির দেখলেন যে 1919 নাগাদ গিয়ে ইংরেজরা একটা কুখ্যাত আইন নিয়ে আসে, রাওলাট আইন। হ্যাঁ, সিডনি রাওলাট তিনি এই আইনটা করেছিলেন যে কোনো ব্যক্তির, ভারতবর্ষের যে কোনো ব্যক্তির ঘর ইংরেজ পুলিশেরা যখন তখন খানা তল্লাশি করতে পারে, যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে বিনা ওয়ারেন্টে এবং তাকে বিচার না করে তাকে বহুদিন কিন্তু আটকেও রাখতে পারে। তো এরকম একটা কুখ্যাত আইন নিয়ে আসে, যে আইনের বিরুদ্ধে প্রতিবাদ হয়, সারা ভারত প্রতিবাদে ফেটে পড়ে, হ্যাঁ, এই রাওলাট আইনের বিরুদ্ধে। এবং গান্ধীজি নিজেই এই আন্দোলনের বিরুদ্ধে তিনি সত্যাগ্রহ আন্দোলন করেন, রাওলাট সত্যাগ্রহ আন্দোলন। এখন এখানে প্রশ্ন হচ্ছে, দেখো গান্ধীজির দৃষ্টিভঙ্গিটা কি ছিল এবং তার পদ্ধতিটা কি। তার পদ্ধতি হচ্ছে অহিংস পদ্ধতি, কোনো হিংসা থাকবে না, অহিংস, সত্য আর আগ্রহ, যাকে নিয়ে হচ্ছে সত্যাগ্রহ, মানে সত্যের প্রতি তোমার আগ্রহ থাকবে, সেটা নিয়েই তোমাকে আন্দোলন করতে হবে, সেটাই হচ্ছে সত্যাগ্রহ আন্দোলন। তিনি এই আন্দোলন গড়ে তোলার পিছনে, এই সত্যাগ্রহ দৃষ্টিভঙ্গি তার মধ্যে গড়ে ওঠার পিছনে থরো, টলস্টয়, এরা বিখ্যাত সব রাইটারদের যে গ্রন্থ, সেসব গ্রন্থগুলো তিনি পাঠ করেন এবং সেখান থেকে তার মাথায় এই কনসেপ্টটা আসে যে অহিংস আন্দোলন করবে। এখন তো এই গান্ধীবাদী যে আন্দোলন ব্যাপক জনপ্রিয় ভারতবর্ষে, সারা পৃথিবীতেই তার একটা অভিনব পদ্ধতি, মানে অহিংস আন্দোলন, কোনো হিংসা নেই কিন্তু আন্দোলন করতে হবে, মার খেলেও তোমাকে আন্দোলন করে যেতে হবে। হ্যাঁ, একটা অভিনব পদ্ধতি।
এখন এই সত্যাগ্রহের যে আদর্শ, এটা নিয়ে আলাদা টিকা প্রশ্ন আসতে পারে। গান্ধীর উত্থানটা কিভাবে হচ্ছে ভারতের রাজনীতিতে, সেটা একটা বড় প্রশ্ন হতে পারে। আবার গান্ধীর যে প্রথম 3টি আন্দোলন বললাম, চম্পারণ, খেদা এবং আহমেদাবাদ, সেটা নিয়ে একটা প্রশ্ন। রাওলাট সত্যাগ্রহ নিয়ে একটা প্রশ্ন। হ্যাঁ, রাওলাট সত্যাগ্রহের আন্দোলন চলাকালে এই রাওলাট আইনের বিরুদ্ধে পাঞ্জাবের জালিয়ান ওয়ালাবাগ বলে একটা জায়গা আছে, পাহাড় দিয়ে ঘেরা একটা মাঝখানে মাঠের মতো, সেখানে একটা সমাবেশ হয়। কিন্তু সেই সময় পাঞ্জাবের যিনি পুলিশের প্রধান ছিলেন জেনারেল ও ডায়ার, তিনি কোনো রকম সতর্কতা না দিয়ে হঠাৎ সেখানে এসে হাজির হয়ে গেটগুলো বন্ধ করে দিয়ে তিনি গুলি চালান, 1600 রাউন্ড গুলি চালান এবং বহু লোককে হতাহত করেন, যেটা একটা নৃশংসতম ঘটনা ভারতে ইংরেজ রাজত্বে, জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড, যার প্রতিবাদে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড বা উপাধি তিনি সেটা ত্যাগ করেছিলেন। এই জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং রাওলাট সত্যাগ্রহ, এটা কিন্তু এই গান্ধীজির পরপরই আমাদের পড়তে হবে। এর মাঝে একটা পার্ট আছে, দেখো, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। এর মধ্যে 1914 সালে গান্ধী যখন ভারতের রাজনীতিতে আসেন, তখন প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে মিত্রপক্ষ আর অক্ষ শক্তির বিরুদ্ধে। ইংল্যান্ড এক দলে আছে, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এরা মিলে একটা যুদ্ধ করছে। এবং ইংল্যান্ডের যে সেনাবাহিনী, আমাদের ভারতবর্ষে যে সেনা তারা তৈরি করেছিল, মিলিটারি বাহিনী, পুলিশ বাহিনী, সেখানে প্রচুর ভারতীয়রা সেখানে যোগদান করেছে, সেই মিলিটারি চাকরি করে, তার ইংরেজ সেনা দলে তারা আছে। এই সেনাদেরকেই কিন্তু ইংরেজরা এই প্রথম বিশ্বযুদ্ধে নিয়ে যায় এবং প্রচুর মানুষ মারা যায়, প্রচুর সৈনিক মারা যায়, ভারতীয় সৈনিক। এর ফলে ভারতের উপরে একটা বিরাট প্রভাব পড়ে। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্রব্যমূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পায়। মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, চাল, ডাল, গম, জামা কাপড়, কেরোসিন, এগুলোর ব্যাপক দাম বেড়ে যায়, প্রায় 3-4 গুণ বেড়ে যায়। 10 টাকার মাল 100 টাকা হয়ে যায়, এরকম একটা জিনিস। এবং কালোবাজারি, ফাটকাবাজি এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কিন্তু দেখা যায়। এর ফলে ভারতের অর্থনীতি, সমাজ এবং রাজনীতির উপরে ব্যাপক প্রভাব পড়ে। এই প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, এটা একটা বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ভারতের সমাজের উপর কি পড়ছে, অর্থনীতির উপর কি পড়ছে, রাজনীতির উপর কি পড়ছে। তাহলে দেখো, 1919-এর পর গান্ধীবাদী আন্দোলন বলতে গান্ধী ভারতে আসছে 1914, তিনি 3টি আন্দোলন করছেন। তারপর রাওলাট সত্যাগ্রহ হচ্ছে রাওলাট আইনের বিরুদ্ধে এবং জালিয়ানওয়ালাবাগ ঘটনা ঘটছে। এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধে আবার ভারতের কি প্রভাব পড়ছে সেটা একটা পাঠ থাকছে। এরপরের পয়েন্ট দেখো, অসহযোগ আইন অমান্য আন্দোলন। এর পরবর্তী 1920-তে, 1919 গেল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1920 সালে গিয়ে গান্ধী সর্বভারতীয় একটি আন্দোলন পরিচালনা করছেন। তার এই সত্যাগ্রহের আদর্শে অহিংস আন্দোলন, অসহযোগ আন্দোলন। অসহযোগ মানে অসহযোগিতা করতে হবে, ইংরেজের সাথে কোনো সহযোগিতায় গেলে হবে না, তাদের সাথে অসহযোগিতা করতে হবে, অসহযোগ আন্দোলন। এবং এটি প্রথম ভারতবর্ষের সর্বভারতীয় স্তরে সব থেকে বড় আন্দোলন। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করে এই আন্দোলনে। কিন্তু 1922 সালে গিয়ে, 2 বছর এই আন্দোলন চলার পর, 1922 সালে গিয়ে উত্তরপ্রদেশের গোরক্ষপুর ডিস্ট্রিক্টে চৌরি চৌরা বলে একটি জায়গা আছে, একটা গ্রাম, সেই গ্রামের থানা, লোকাল থানাকে আক্রমণ করে স্থানীয় জনগণ এবং থানায় আগুন ধরিয়ে সেখানে 22 জন পুলিশ কর্মীকে হত্যা করে, আগুনে পুড়িয়ে মারা হয়। তো এই ঘটনায় গান্ধী যখন জানতে পারেন, মর্মাহত হন। এটা একটা হিংসাত্মক ঘটনা। তিনি তো, তার এই আন্দোলন তো অহিংস, কোনো হিংসার জায়গা নেই। অতএব এর দ্বারা তিনি ব্যাপকভাবে আহত হয়ে পড়েন, মানে মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন যে আন্দোলনে হিংসা প্রবেশ করেছে, অতএব অবিলম্বে এই আন্দোলন বন্ধ করতে হবে। তাই তিনি আর বাকি কোনো নেতার কথা শোনেননি। সেই সময় সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, এরকম বড় প্রথম সারির নেতারা রয়েছেন, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, এনাদের আপত্তি সত্ত্বেও তিনি কিন্তু এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। আমাদের প্রশ্ন হচ্ছে, অসহযোগ আন্দোলন কেন হলো, তার যে কারণ, তার বৈশিষ্ট্য, গুরুত্ব এবং কেন এটা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। পাশাপাশি চৌরি চৌরা ঘটনাটাও টিকাতে পড়তে হবে। এরপর 10 বছর পর 1930 সালে গিয়ে, এটা 1920 সালের ঘটনা, এরপর 10 বছর পরে গিয়ে গান্ধীজি আবার একটা আন্দোলন করছেন, আইন অমান্য আন্দোলন। ইংরেজদের কোনো আইন আর মানা হবে না, এই আইনকে অমান্য করো। এই আইন অমান্য আন্দোলন 2টি পর্যায়ে চলে। 1930-এ শুরু হয়, আবার 1932-এও শুরু হয়। 1930-32 এই টাইমটায় আইন অমান্য আন্দোলন চলে এবং আইন অমান্য আন্দোলনের মীমাংসা হয় গোল টেবিল বৈঠকের মাধ্যমে। ইংরেজদের সাথে, ইংল্যান্ডের লন্ডনে এই গোল টেবিল বৈঠক হয়, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইংরেজরা গোল টেবিল বৈঠক করে, সেই বৈঠকে একটা আপোষ মীমাংসা করে আন্দোলনকেও বন্ধ করে দেওয়া হয়।
এখন এই আইন অমান্য আন্দোলনেরও কারণ আছে, ফলাফল, বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রকৃতি সবই পড়তে হবে। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, দুটো আলাদা আলাদা প্রশ্ন। আবার অনেক সময় এই দুটো যখন তোমাদের পুরনো সিলেবাস ছিল, এই পেপারটা আগে পুরনো সিলেবাসে ছিল 6 পেপার অনার্সের, এই অসহযোগ এবং আইন অমান্য আন্দোলনের তুলনা আসতো পরীক্ষায় 20 নম্বরে। তো এখানে দুটো প্রশ্নের কিন্তু তুলনা আসতে পারে। আবার অসহযোগ আন্দোলনের উপরে বিভিন্ন টাইপের প্রশ্ন হয়, আবার আইন অমান্য আন্দোলনের উপরেও কিন্তু বিভিন্ন দিকের প্রশ্ন হয়। এরপরে দেখো রয়েছে প্রাদেশিক স্বায়ত্ত শাসন। এই স্বায়ত্ত শাসন ব্যাপারটা কিভাবে এসছে, সেই হোম রুল আন্দোলনের মধ্যে দিয়ে অ্যানিমেশন 1914 সাল নাগাদ। এবং এই স্বায়ত্ত শাসন প্রাদেশিক, ভারতবর্ষে অনেকগুলো প্রদেশ আছে, তো এক একটা প্রদেশে আলাদা আলাদা সরকার তৈরি হবে এবং সেই দেশে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটা মন্ত্রিসভা গঠিত হবে, সেই মন্ত্রীরা সেই রাজ্যটাকে চালাবে। এটা তৈরি হয় 1935 সালে ভারত শাসন আইন বলে একটা আইন পাস হয়, ইংরেজরা করে 1935-এর ভারত শাসন আইন। এই আইন অনুসারে ঠিক করা হয় যে ভারতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি প্রদেশে পৃথক পৃথক মন্ত্রিসভা গঠিত হবে, যে মন্ত্রিসভা সেই রাজ্যটাকে পরিচালনা করবে। এখন 1935-এর এই আইন অনুসারে 1937 সালে নির্বাচন হয় এবং কংগ্রেস ব্যাপকভাবে সাফল্য অর্জন করে, অনেকগুলো রাজ্যে কংগ্রেস মন্ত্রিসভা তৈরি করে এবং কংগ্রেস এই প্রাদেশিক স্বায়ত্তশাসন লাভ করে, মানে সেই রাজ্যটি কংগ্রেসই পরিচালনা করে। ইংরেজদের হাতে মেন মেন ক্ষমতা থাকে, সেনাবাহিনীর, অর্থ, দেশের পররাষ্ট্র দপ্তর এইসব থাকে, কিন্তু ভিতরে যেসব এই যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, রাস্তাঘাট, এরকম যেগুলো ছোটখাটো বিষয়, সেগুলো কিন্তু এই কংগ্রেস সরকারই পরিচালনা করতে থাকে, যাকে আমরা বলছি প্রাদেশিক স্বায়ত্তশাসন। এরপর আবারও 10 বছর পরে গিয়ে প্রায় 1942 সালে গিয়ে আবার গান্ধীজি আরেকটি বড় আন্দোলন করছে, ভারত ছাড়ো আন্দোলন। এর আগে করেছিল আইন অমান্য, আইন মানবো না, সিভিল ডিসঅবিডেন্স, আর এবার করছে ভারত ছাড়ো, কোয়াইট মুভমেন্ট, যে ইংরেজদের ভারত ছেড়ে চলে যেতে হবে। সেই আন্দোলন যতক্ষণ না স্বাধীনতা অর্জন না হবে ততক্ষণ আন্দোলন করতে হবে। গান্ধী আগে যেমন অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন এবং আগাগোড়াই ছিলেন, কিন্তু এবার 1942 সালে তিনি অনেকটা মরিয়া হয়ে উঠেছিলেন স্বাধীনতার জন্য। তিনি বলেছিলেন যে করেঙ্গে ইয়া মরেঙ্গে, হয় করবো নয় মরবো, মানে স্বাধীনতার জন্য লড়ে নেব। এই জন্য তিনি এই আন্দোলনের ডাক দিয়েছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে। তার এই ডাকের ফলে সারা ভারতবর্ষের জনগণ পুরো ঝাঁপিয়ে পড়েছিল এই আন্দোলনের উপরে। এবং এই আন্দোলন যখন করা হয় 1942-এর 8ই আগস্ট, যেদিন এই ডিসিশন নেওয়া হয়, অল ইন্ডিয়া যে ওয়ার্কিং কমিটি আছে, জাতীয় কংগ্রেসের যে নিখিল ভারত কংগ্রেস কমিটি, ওয়ার্কিং কমিটি, সেই কমিটির 8ই আগস্ট ডিসিশন নেওয়া হয় যে ভারত ছাড়ো আন্দোলন করা হবে। এই খবর ইংরেজদের কাছে চলে যায় এবং পরের দিন ভোরবেলায় সমস্ত নেতাগুলোকে কিন্তু গ্রেফতার করে নেয় ইংরেজরা। গান্ধী, নেহেরু, প্যাটেল, এদেরকে সবাইকে গ্রেফতার করে নেয় যাতে আন্দোলন না করতে পারে, কারণ ইংরেজরা বুঝতে পেরেছিল যে এই আন্দোলন কিন্তু খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। কিন্তু এই ঘটনা যখন সাধারণ মানুষের কানে যায় যে তাদের নেতা গ্রেফতার হয়ে গেছে, তখন সাধারণ মানুষই এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে, তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং তারাই সবকিছু করে এবং জনগণ ব্যাপকভাবে এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে। তাই এই প্রশ্নটা হচ্ছে যে এই ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা নিয়ে আমাদের প্রশ্ন। বা এই আন্দোলনের প্রকৃতি কি? প্রকৃতি যখন বলা হবে তখন এই জনগণের অংশগ্রহণটাই লিখতে হবে। আবার এই জনগণ এই আন্দোলনে এমনভাবে অংশগ্রহণ করে এবং গান্ধীজি তার আগের আদর্শ থেকে অনেকটা সরে আসেন, তাই এই আন্দোলনকে অনেকে বিপ্লবের সাথে তুলনা করেছেন। আবার এই আন্দোলন আগস্ট মাসে হয়, তাই এটাকে বলা হয় আগস্ট আন্দোলন। তো অনেকগুলো ব্যাপার আছে এই ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে, সবটাই বুঝতে হবে। তা ভারত ছাড়ো আন্দোলন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের যে সাজেশন দেওয়া হয়েছে তার প্রথম প্রশ্ন যেটা আছে 10 নম্বরে, এই ভারত ছাড়ো আন্দোলন। এরপরে দেখো INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে বানিয়েছিল? সুভাষ চন্দ্র বসু। তার যে আজাদ হিন্দ ফৌজ, এই আজাদ হিন্দ ফৌজকে ইংরেজিতে বলা হয় INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। সুভাষ চন্দ্র বসুর সাথে গান্ধীজির মতানৈক্য ঘটে। গান্ধীজি সুভাষ চন্দ্র বসু একটু কৃষক শ্রমিকদেরকেও তার দলে টানতে চেয়েছিলেন, কিন্তু জাতীয় কংগ্রেস কিন্তু কৃষক শ্রমিকদের দলে টানতে চায়নি। অ্যাকচুয়ালি জাতীয় কংগ্রেস ছিল বড় লোকেদের দল, এই জন্য কৃষক শ্রমিকদের দুর্দশার কথা নিয়ে অতটা তারা ভাবনা চিন্তা করেনি। কিন্তু নেতাজি সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিলেন, তাই এই সমাজের এই দরিদ্র মানুষদেরকে তিনি তার আন্দোলনের মূল স্রোতে আনতে চেয়েছিলেন। এই বিষয়টা নিয়েই গান্ধীর সাথে নেতাজির বিরোধ বাঁধে এবং গান্ধীজি এক প্রকার এই নেতাজিকে সাইড করে দেন, মানে জাতীয় কংগ্রেস থেকে তাকে তাড়িয়ে দেওয়ার মতো তাকে তাড়িয়ে দেওয়া হয়। এবং নেতাজি এতে মর্মাহত হন এবং দেশ ছেড়ে তিনি বুঝতে পারেন এ দেশের কাম নয় এই দেশ স্বাধীন করা, বিদেশি শক্তির সাহায্য নিতে হবে।
বিশ্বের প্রেক্ষাপটে বড় বড় দেশ স্বাধীন হয়েছে এইভাবে। জার্মানি, ফ্রান্স, জার্মানি, ইতালি, তারা সব ঐক্যবদ্ধ হয়েছে এরকম বিদেশি শক্তির হাত ধরে। তাই নেতাজি এটা বুঝতেন, নেতাজি তো বিদেশে পড়াশোনা করেছেন এবং সেখানে ভালো র্যাঙ্ক করেছিলেন, রেজাল্ট। তিনি এটা জানতেন যে বিদেশি শক্তির প্রয়োজন, এই জন্য তিনি ভারতবর্ষ ছেড়ে দিয়ে জাপান, জার্মানি, রাশিয়া একের পর এক দেশ ঘুরে বেড়ান। এবং ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন চলে, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হাতে ইংরেজদের অনেক সেনা বন্দী হয়। সেই ইংরেজ সেনার মধ্যে ভারতীয় সেনা ছিল, তাদেরকে সেখান থেকে মুক্ত করে এনে, জার্মানি থেকে মুক্ত করে এনে বা জাপানের কাছ থেকে মুক্ত করে এনে তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন। এবং এই আজাদ হিন্দ ফৌজ নিয়ে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত, যেটা অরুণাচল প্রদেশ, ইম্ফল, মণিপুর, এখান থেকে এই জায়গা দিয়ে তিনি প্রবেশ করেন ভারতবর্ষে। এবং এটা একটা বর্ষাকালে, ফলে একটা দুর্যোগ তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতবর্ষের কিছুটা অংশ, ওই জায়গার কিছুটা অংশ তিনি দখলও করে নেন। এবং তাকে সাপোর্ট করে জাপানি সেনা, সাথে অনেক জাপানি সেনা ছিল, জাপানি রসদ ছিল, সেই জোরেই তিনি আসছিলেন। এদিকে জাপানে আমেরিকা পরমাণু বোমা দুটো ফেলে দিয়েছিল হিরোশিমা নাগাসাকিতে 7ই আগস্ট, 9ই আগস্ট। এর ফলে জাপান আত্মসমর্পণ করে এবং জাপানের যে সেনা এই নেতাজির সাথে ছিল তারা সব চলে যায় এবং নেতাজি অসহায় হয়ে পড়ে। তখন নেতাজি আর কিছু করার নেই, পুরো বাহিনী নিয়ে তিনি ফিরে চলে যান। এবং পরবর্তীকালে এই মানে তার এই আজাদ হিন্দ ফৌজের কিন্তু অনেক সেনা ধরা পড়ে এবং তাদেরকে বিচার হয়, অনেকের ফাঁসি হয়। নেতাজি যদিও পালিয়ে গিয়েছিলেন। যাই হোক, এখানে আমাদের এই আইএনএ অনেকটা পড়তে হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদানটা কি, তার এই যে আজাদ হিন্দ ফৌজ, সেই আজাদ হিন্দ ফৌজের অবদানটা কি, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। এরপরে দেখো রয়েছে বামপন্থী আন্দোলন। বামপন্থী মানে কমিউনিস্ট পার্টি, যেটা ভারতবর্ষে তৈরি হয় 1925 সালে, তাসখন্দে তৈরি হয়েছিল। রাশিয়ার একটা প্রদেশ ছিল সেই সময় তাসখন্দ। সেই তাসখন্দে মানবেন্দ্রনাথ রায়, পিসি যোশী, অমৃত ডাঙ্গে, এসব ছিল সেই সময়কার প্রতিষ্ঠাতা সদস্য। ভারতের কমিউনিস্ট পার্টি, যেটাকে আমরা সিপিএম বলি, সিপিএম পার্টি অফ মার্ক্সবাদ। সেই সিপিএম পার্টি অফ মার্ক্সবাদের প্রতিষ্ঠা হয় 1925 সালে তাসখন্দে, পরে 1920-তে হয়। আর এর 5 বছর পরে ভারতবর্ষে নাগপুরে এসে 1925 সালে ভারতীয় যে কমিউনিস্ট পার্টি সেটা তৈরি হয়। এবং এই বামপন্থী আন্দোলন শুরু হয় ভারতবর্ষের শ্রমিকদের নিয়ে, কৃষকদের নিয়ে আন্দোলন শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1914 থেকে শুরু হয়, 1919-এ শেষ প্রথম বিশ্বযুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 থেকে 45। তা প্রশ্ন হচ্ছে, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী মানে 1939 থেকে 1919 থেকে 1939, এই টাইমের ভিতরে ভারতের যে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনের ইতিহাস কি? আবার এই টাইমের ভিতরে মানে 1919 থেকে 1939-এর মধ্যে ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাস কি? এখন এই শ্রমিক আন্দোলন আর কৃষক আন্দোলন বড় বড় দুটি প্রশ্ন, যারা যে আন্দোলনগুলো এই কমিউনিস্ট পার্টি সিপিএম বা এই বামপন্থী আন্দোলনই বলা যায়। এবং এই দুটি প্রশ্নের মধ্যে একটা কিন্তু পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই কৃষক এবং শ্রমিক আন্দোলন। তাহলে আমরা এই ইউনিটে কি দেখলাম? 1919-এর পর গান্ধীবাদী জাতীয়তাবাদ, এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার এটা তোমাদের। মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গি কি, তার পদ্ধতি, তার সত্যাগ্রহ দৃষ্টিভঙ্গি, এবং তিনি ভারতবর্ষে আসেন কিভাবে, তার উত্থান ঘটছে সেটা একটা প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে, ভারতের সমাজ, অর্থনীতি, রাজনীতির উপর কি প্রভাব পড়ছে। তারপরে রাওলাট আইন, ইংরেজরা রাওলাট একটা কুখ্যাত আইন আনছে, যার বিরুদ্ধে রাওলাট সত্যাগ্রহ করছেন গান্ধীজি। এবং এই রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জালিয়ানওয়ালাবাগে একটা হত্যাকাণ্ড ঘটছে। তারপরে গান্ধীজি অসহযোগ আন্দোলন করছে 1920-তে, সেটা দমন ব্যর্থ হচ্ছে। তারপর 1930-এ গিয়ে আইন অমান্য আন্দোলন হচ্ছে। তারপর 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে। তাহলে গান্ধী 3টি বড় আন্দোলন করছেন, অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো। প্রায় 10 বছর গ্যাপে গ্যাপে কিন্তু আন্দোলনগুলো হয়। এছাড়া সুভাষ চন্দ্র বসুর আইএনএ, আজাদ হিন্দ ফৌজের একটা পার্ট আছে। প্রাদেশিক স্বায়ত্ত শাসন, এটা কিভাবে আসছে? 1935-এর ভারত শাসন আইন, সেই অনুযায়ী 1937-এর নির্বাচন, কংগ্রেস বিভিন্ন প্রদেশে মন্ত্রিসভা গঠন করছে এবং স্বায়ত্ত শাসন লাভ করছে। এরপরে বামপন্থী আন্দোলন 1925-এর পরবর্তীকালে শুরু হচ্ছে। তো এইগুলো নিয়ে, এত কিছু নিয়ে কিন্তু এই মডিউলও রয়েছে 1919-এর পর গান্ধীবাদী জাতীয়তাবাদ। এবং এই চ্যাপ্টারটাই খুব সব থেকে ইন্টারেস্টিং ভারতের এই প্রাক স্বাধীনতা পর্বের ইতিহাসের ক্ষেত্রে। তা আমরা এখন দেখলাম চ্যাপ্টার 3। এরপরে আমরা দেখবো চ্যাপ্টার 4, 5, 6। 4-এ যেটা রয়েছে দেখো, জাতীয়তাবাদ ও সামাজিক গোষ্ঠী। তো ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে যে ভারতের যে বিভিন্ন গোষ্ঠী আছে, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী, যেমন পেশাজীবী, মধ্যবিত্ত, কৃষক, আদিবাসী, শ্রমিক, দলিত, ব্যবসায়ী, এরা হচ্ছে ভারতের সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ভাগ।
পেশার ক্ষেত্রে, পেশাকে কেন্দ্র করে। তো এই পেশাজীবী যে সামাজিক গোষ্ঠী, এদের উপরেও কিন্তু অনেকটা আমাদেরকে পড়তে হবে। দেখো, পেশাজীবী গোষ্ঠী আছে মধ্যবিত্ত সম্প্রদায়। মধ্যবিত্ত সম্প্রদায়ের উত্থান কিভাবে হচ্ছে? মধ্যবিত্ত সম্প্রদায়ের উত্থান ঘটছে এই যে পাশ্চাত্য শিক্ষার দ্বারা, ইংরেজি শিক্ষার দ্বারা তারা ইংরেজদের অধীনে কোনো না কোনো চাকরি করছে এবং তারা একটা মিডিল ক্লাস শ্রেণী হিসেবে তাদের আবির্ভাব করছে। দেখো, ইংরেজরা এদেশের আসার আগ পর্যন্ত এদেশে কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণী ছিল না। এই ভদ্রলোক শ্রেণী, ভদ্র মহিলা শ্রেণী বা এই মধ্যবিত্ত মিডিল ক্লাস যে শ্রেণী, এদের উত্থান হচ্ছে এই ইংরেজদের হাত ধরে। ইংরেজদের অধীনে এরা কেউ না কেউ চাকরি করছে এবং সেখান থেকে তারা একটা সচ্ছল ফ্যামিলি গড়ে উঠছে। না এরা বড় লোক, না গরিব লোক, এরা কিন্তু মাঝামাঝি একটা মধ্যবিত্ত শ্রেণী। তো এটার উপরে একটা প্রশ্ন হয়, মধ্যবিত্ত শ্রেণীর উত্থান কিভাবে হলো? কৃষক শ্রেণী। এই ঔপনিবেশিক যুগে এই যে বিভিন্ন রকম ভূমি সংস্কার, মহলওয়ারি, রায়তওয়ারি, চিরস্থায়ী বন্দোবস্ত, এর মধ্যে দিয়ে কৃষক শ্রেণীর অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল, কারণ মূল লক্ষ্যই ছিল তাদেরকে শোষণ করা। অর্থাৎ কৃষকদের যে আন্দোলন, যেটা আমি ওই টাইম টু বললাম, প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই কৃষক শ্রেণীর আন্দোলন আমাদের পড়তে হবে। পাশাপাশি যে শ্রমিক শ্রেণীর আন্দোলন, ভারতবর্ষে যে শিল্পায়ন হয়, উত্তর ভারতের শিল্পায়ন, পূর্ব ভারতের শিল্পায়নের মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, পূর্ব ভারতে সব পাট শিল্প গড়ে ওঠে আর পশ্চিম ভারতে সব বস্ত্র শিল্প গড়ে ওঠে আহমেদাবাদে। এছাড়া ভারতের যে শিল্পায়ন, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। এবং এই শিল্পায়নে শ্রমিক শ্রেণীর অবস্থা কি ছিল? সেই শ্রমিকদের অবস্থা সবসময় খারাপ হয়। এই জন্য শ্রমিকরা বিদ্রোহ করে কমিউনিস্ট পার্টির হাত ধরে। এই শ্রমিক আন্দোলন আমাদের পড়তে হবে, কৃষক আন্দোলন আমাদের পড়তে হবে। এর পাশাপাশি বিভিন্ন যে আদিবাসী গোষ্ঠী, বিভিন্ন আদিবাসী, যেমন সাঁওতাল, মুন্ডা, ওরাও, ভিল, কোল, এরকম বিভিন্ন আদিবাসী গোষ্ঠীরাও কিন্তু ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে। অরণ্য আইনকে কেন্দ্র করে, তাদের যে ভূমি সংস্কার আইনকে কেন্দ্র করে তারা এই আন্দোলনগুলো করে। তাহলে এই আদিবাসী শ্রেণীকেও আমাদের পড়তে হবে। দেখো, এই আদিবাসীদের আরেকটা শ্রেণী আছে দলিত। দলিত মানে আদিবাসীও ঠিক, আবার সমাজের নিম্ন শ্রেণীকে এক কথায় দলিত বলা হচ্ছে, যারা সমাজে অপঙ্গিত, যাদেরকে স্পর্শ করা যাবে না, যারা সমাজ থেকে সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এবং এই শ্রেণী কিন্তু ভারতবর্ষের সব থেকে বেশি। ভারতবর্ষের যদি বেশিরভাগ লোক দেখা যায়, 100 কোটি যদি লোক ধরা হয় গড়, তা দেখবো 70 কোটি রয়েছে শুধু এই দলিত শ্রেণীর লোক। এখন এই দলিতরাই ছিল সব থেকে বেশি অবহেলিত। এখন এই দলিতদের এক নেতা ছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। তিনি এই দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য, এদেরকে মন্দিরেও ঢুকতে দেওয়া হতো না, গ্রামের পুকুর থেকে জল খেতে দেওয়া হতো না, তাই এই দলিতদের অধিকারের জন্য বাবা সাহেব আম্বেদকর আন্দোলন করেন নাসিকে। এবং তিনি এই একটা সময় কিন্তু এই দলিতদের হয়ে দলিতদের স্বার্থকে তিনি সংরক্ষণ করতে পেরেছিলেন। হ্যাঁ, একটা সময় র্যামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি ভারতবর্ষের সম্প্রদায়গত ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করেন, যে এক একটা ধর্ম আলাদা আলাদা প্রতিনিধিত্ব করবে। তো সেখানে এই দলিত শ্রেণীর জন্য একটা আলাদা কোটা তৈরি করে দেওয়া হয়, যে দলিত শ্রেণী আলাদা, উচ্চ বর্ণের লোকেরা আলাদা। এবার বেশিরভাগ লোক তো দলিতে, তাহলে যদি ভোটাভুটি হয় তাহলে দলিতরাই জিতে যাবে, সেক্ষেত্রে উচ্চ শ্রেণীর প্রাধান্য থাকবে না। এখন এর বিরুদ্ধে গান্ধীজি আমরণ অনশন শুরু করেন জারবেদা জেলে, মহারাষ্ট্রের জারবেদা জেলে। এবং এই আমরণ অনশন শুরু করেন। শেষ পর্যন্ত এই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সাথে এই গান্ধীজির একটা চুক্তি হয়, পুনা চুক্তি, 1935 নাগাদ। এই পুনা চুক্তির মধ্য দিয়ে মীমাংসা হয় যে একসাথে নির্বাচন হবে, হিন্দুরা একসাথে নির্বাচন করবে, দলিতদের আলাদা করে হবে না। তবে পরবর্তীকালে ভারতে যখন সংবিধান রচনা হবে, তখন এই দলিতদের জন্য আসন সংরক্ষণ করতে হবে 22%। এই যে আজকে SC ST রিজার্ভেশন রয়েছে, সেটা কিন্তু এই তার প্রেক্ষাপট। তো এই হচ্ছে দলিত আন্দোলন। দলিত আন্দোলনের পরে অনেক কিছু পড়ার ব্যাপার আছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, ব্যবসায়ী গোষ্ঠী। দেখো, আমি বলেছি যে কংগ্রেস ছিল বড় লোকের দল, তা কংগ্রেসকে সাপোর্ট করেছিল কিন্তু দেশের যত শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকার, ছোট ব্যবসায়ী, দোকানদার, এরাই কিন্তু এর ছিল প্রধান সহযোগী, প্রধান সাপোর্টার। এবং কংগ্রেসের যে ফান্ড, সেই ফান্ড আসতো কিন্তু ব্যবসায়ী শ্রেণীর হাত থেকে। তাই ব্যবসায়ীদের সাথে কংগ্রেসের কি সম্পর্ক, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন হয়। বা দলিত একটা প্রশ্ন, শ্রমিক একটা প্রশ্ন, কৃষক একটা প্রশ্ন, আদিবাসীদের যে অরণ্য আইন, সেটার উপর একটা প্রশ্ন, মধ্যবিত্ত শ্রেণী একটা প্রশ্ন, এখানে সবই বড় প্রশ্ন। এরপরে দেখো ক খ গ ঘ উমা, এটা হয়ে গেল। তাহলে 4 নম্বর ইউনিটে এইগুলো রয়েছে, বিভিন্ন সামাজিক গোষ্ঠীর উপরে আলোচনা। এরপরে যেটা আছে 5 নম্বর চ্যাপ্টার, সেখানে হচ্ছে সাম্প্রদায়িকতা, RSS, হিন্দু মহাসভা, মুসলিম লীগ। দেখো, ইংরেজরা চেয়েছিল যে এই দেশের যে মানুষের মধ্যে হিন্দু মুসলমান ভাব, সেটাকে নষ্ট করে দিতে। তার কারণ, এটা যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে এরা নিজেদের মধ্যে ফাইট করবে আর দেশ স্বাধীন করার কথা এরা ভুলে যাবে।
এবং ইংরেজরা বহাল তবিয়তে এখানে থাকতে পারবে। এই জন্য র্যামসে ম্যাকডোনাল্ড এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি দিয়ে আসেন, সম্প্রদায় অনুযায়ী তারা নির্বাচন করতে পারবে। তাহলে সাম্প্রদায়িকতার একটা বীজ ইংরেজরা বপন করে। এছাড়া যেই আলিগড় আন্দোলনের হোতা সৈয়দ আহমেদ খান, তিনি পরবর্তীকালে এই ইংরেজদের দ্বারা বশবর্তী হন, ইংরেজদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে থাকেন এবং হিন্দু মুসলমান আলাদা হয়ে যায়। এই জায়গা থেকেই কিন্তু সাম্প্রদায়িকতার উত্থান হয় এবং পরবর্তীকালে হিন্দুরাও পিছিয়ে নেই, হিন্দু মহাসভা তৈরি হয়, যেখানে উগ্র হিন্দুত্ববাদকে প্রচার করা হয়। RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এদেরও মূল লক্ষ্য হচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদকে প্রচার করা। এবং একটা সময় 1906 বা 1907 গিয়ে ঢাকার নবাব সলিমুল্লাহ শুধু মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করার জন্য তৈরি করছেন মুসলিম লীগ। তিনি লক্ষ্য করছেন যে কংগ্রেসে হচ্ছে হিন্দুদের প্রাধান্য এবং সেই জন্য মুসলিমদের স্বার্থ ওখানে সুরক্ষিত নয়। যদিও জাতীয় কংগ্রেস অনেক মুসলিম নেতা ছিলেন, যেমন মৌলানা আবুল কালাম আজাদ, বিখ্যাত নেতা, কিন্তু মুসলিমদের স্বার্থ ওখানে সংরক্ষিত নয়। তাই তিনি নিজেদের আখের গোছানোর জন্য একটা আলাদা দল করতে থাকলেন এবং মুসলিম মানুষদেরকে ভুল বুঝিয়ে তিনি এই দলে তার দল ভারী করতে থাকলেন, এই মুসলিম লীগ। হ্যাঁ, তাই মুসলিম লীগটাও কিন্তু এই সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে থাকে, হিন্দু মহাসভাও ছড়াতে থাকে, RSS ছড়াতে থাকে। একটা ধর্ম নিয়ে একটা রাজনীতি শুরু হয়ে যায়। ভারতবর্ষে আজকে যে ধর্ম নিয়ে রাজনীতি চলছে তার সূচনা কিন্তু এই সময় থেকে শুরু হচ্ছে, ইংরেজদের হাত ধরে, হিন্দু মহাসভার হাত ধরে, মুসলিম লীগের হাত ধরে, সবাই কম বেশি দায়ী। এরপর 6 নম্বরে ইউনিটে দেখো স্বাধীনতা ও দেশভাগ। স্বাধীন হচ্ছে এবার দেশ 1947 পর, মানে 1947 পর দেশ স্বাধীন হয়, কিন্তু তার আগে 1942 কি হলো, ভারত ছাড়ো আন্দোলন। তখন ইংরেজরা বুঝতে পারে ভারত ছাড়ো আন্দোলন দমন হলেও ইংরেজরা বুঝতে পারে এদেশে তাদের দিন বেশি দিন নেই। এছাড়া 1946 সালে, স্বাধীনতার আগের বছর, নৌ বিদ্রোহ হয়, বিরাট বড় নৌ বিদ্রোহ হয়। তখনও ইংরেজরা বুঝতে পারে এদেশে তাদের দিন প্রায় শেষ হয়ে আসছে। হ্যাঁ, এই সময় আবার ওই সুভাষচন্দ্র বসু তার যে আজাদিন ফৌজের আন্দোলন, সেটাও এই সময় ঘটে। তো সব মোট কথা হচ্ছে ইংরেজরা বুঝতে পারে যে এদেশে তাদের দিন আর বেশি দিন নেই, তাই এদেশে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জন্য ওয়াভেল পরিকল্পনা, মন্ত্রী মিশন, ক্রিপস মিশন, এরকম একাধিক মিশন কিন্তু এই সময় আসতে থাকে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, এই সময়টা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে 1939 থেকে 45। এবং ইংরেজরা ভারতবর্ষের মানুষকে বলেন যে তাদেরকে সাহায্য করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বহু টাকা তাদের হাতে তুলে দেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফান্ড হিসাবে। বহু ভারতীয় সৈনিক তাদের হয়ে যুদ্ধ করে ইংরেজদের হয়ে, এইটুকুর আশায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ইংরেজরা ভারতের স্বাধীনতা দেবে। হ্যাঁ, তাই একটা সময় স্বাধীন হয় দেশ এবং দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য মাউন্ট ব্যাটেন পরিকল্পনা করা হয়। মাউন্ট ব্যাটেনকে এদেশে পাঠানো হয় তড়িঘড়ি এদেশে স্বাধীনতা দেওয়ার জন্য। মাউন্ট ব্যাটেন এদেশে এসে অনেক নেতাগোতার সাথে আলোচনা করেন, প্রায় 120-22টা বৈঠক করেন বিভিন্ন নেতার সাথে, যাতে দেশকে ভাগ না করা যায়। কারণ এই মুসলিম লীগের নেতা আলী জিন্না আগে কিন্তু কংগ্রেসের নেতা ছিলেন, কিন্তু আস্তে আস্তে তিনি কোণঠাসা হতে থাকে। তিনি বুঝতে পারেন যে নিজের প্রতিষ্ঠান ধরে রাখতে গেলে এ পার্টিতে হবে না, এ পার্টিতে অনেক বড় নেতা আছে। তিনি আস্তে আস্তে মুসলিম লীগের মধ্যে চলে আসেন এবং মুসলিম লীগের মুসলিম জনগণকে উত্তেজিত করতে থাকেন যে আমাদের জন্য আলাদা পাকিস্তান দরকার, পাকিস্তান রাষ্ট্র তৈরি করতে হবে আমাদের। এবং এই পাকিস্তান রাষ্ট্র জন্য লাহোর অধিবেশন হয় 1939-এর লাহোর অধিবেশন। সেখান থেকে এই পাকিস্তান প্রস্তাবটি উঠে আসে। পি পাঞ্জাব, কে কাশ্মীর, এস মানে সিন্ধু, আর টান মানে বেলুচিস্তান, এই জায়গাগুলোকে নিয়ে পাকিস্তান তৈরি করতে হবে। এই আন্দোলন এই মুসলিম লীগ শুরু করে মোহাম্মদ আলী জিন্নার হাত ধরে। এখন এই মুসলিম লীগের জন্য তিনি এতটাই অনড় হয়েছিলেন যে তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে দেশ ভাগ করে লাভ নেই, দেশটা এক জায়গায় থাক। হ্যাঁ, এবং তিনি কি করছেন, যখন কংগ্রেস বিভিন্ন জায়গায় মন্ত্রিসভা গঠন করছে তখন তিনি ডিরেক্ট অ্যাকশনের ডাক দিচ্ছেন। হ্যাঁ, ডিরেক্ট অ্যাকশনের ডাক দিচ্ছেন। 1946-এর 16ই আগস্ট নাগাদে কলকাতায় এক ভয়াবহ দাঙ্গার সূত্রপাত ঘটাচ্ছেন। তারই মদতপুষ্ট সুরাবর্দী সরকার, বাংলাদেশের যে কৃষক প্রজা পার্টির সরকার ছিল, সেখানে 20,000 নরনারীকে সেখানে হত্যা করা হচ্ছে, 20,000 নারীকে ধর্ষণ করে তাদেরকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে। মানে মর্মান্তিক দুর্ঘটনা ভারতবর্ষের ইতিহাসে। এগুলো কিন্তু এই মুসলিম লীগই করছে। মুসলিম লীগের এই দাঙ্গার সূত্র ধরে বিহারে দাঙ্গা হচ্ছে এবং সেই বিহারের দাঙ্গার সূত্র ধরে বাংলাদেশের নোয়াখালীতে দাঙ্গা হচ্ছে। শুধু হতাহত ছাড়া কোনো গল্প নেই, আর কোনো কিছু নেই। তাই এই সাম্প্রদায়িকতার কিন্তু এই একটা ভারতবর্ষের রাজনীতির উপর একটা কালো ছায়া ফেলছে এই সময়। স্বাধীন হচ্ছে ভারত। মাউন্ট ব্যাটেন অনেক রকম আলোচনা করে দেখছেন যে দেশ ভাগ করা ছাড়া কোনো উপায় নেই।
এবং কংগ্রেসও দেখছে যে এত দাঙ্গা বাঁধছে, সেখানে স্বাধীন দেশ যদি ভাগ হয় এবং তাতে যদি শান্তি ফিরে আসে তাই ভালো। যদিও মহাত্মা গান্ধী কোনোভাবে মেনে নিতে পারেননি দেশ ভাগ হোক। এখন একটা সময় মাউন্ট ব্যাটেন বুঝতে পারেন যে দেশকে ভাগ করতেই হবে, এই জন্য তিনি ইংল্যান্ডে যান। ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ করে আনেন 1946-এর 8ই জুলাই, এবং ঠিক করেন তিনি ভারতবর্ষে আসেন এবং ঠিক করেন যে দেশ স্বাধীন হবে। 14ই আগস্ট দেশ স্বাধীন হবে, পাকিস্তান বলে একটা দেশ তৈরি হবে এবং 15ই আগস্ট ভারত বলে একটা আলাদা দেশ তৈরি হবে, এবং দুটো দেশে দুটো আলাদা আলাদা ডমিনিয়ন হবে। এবং পাঞ্জাবকে ভাগ করে পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে যাবে, পূর্ব পাঞ্জাব ভারতে আসবে। আবার বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা, মুসলিম বেশি, তাই যে অংশটা বেশি পূর্ববঙ্গ সেটা পাকিস্তানে চলে যাবে, আর পশ্চিমবঙ্গ সেটা ভারতের মধ্যে ঢুকবে। তাহলে পাকিস্তান দুটো জায়গায় তৈরি হচ্ছে, একটা উত্তর পশ্চিম দিকে ভারতবর্ষে, আর তাদেরই একটা ছোট প্রদেশ হিসেবে আবার বাংলাদেশ, যেটাকে পূর্ববঙ্গ, সেখানেও তৈরি হচ্ছে। এটা পূর্ব পাকিস্তান। যদিও এই পূর্ব পাকিস্তান এই পাকিস্তানের বিরুদ্ধে ফাইট করে 1971-এ গিয়ে স্বাধীন হয়ে মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়, সেটা একটা আলাদা ইতিহাস। এখন এই যে ভাগাভাগি, পূর্ববঙ্গের হিন্দুরা ভারতবর্ষে চলে আসবে, ভারতবর্ষের মুসলিমরা চলে যাবে পাকিস্তানে। এর ফলে কি হয়, একটা বিরাট পরিমাণ জনসংখ্যা বা জনগণ পূর্ববঙ্গ থেকে ভারতবর্ষে আসে, তাদের বাসস্থান, তাদের খাদ্য রসদ, তাদের কর্মসংস্থান নিয়ে ভারতবর্ষের সরকারের একটা বিরাট নাজেহাল অবস্থা তৈরি হয়। প্রচুর হিন্দু এদেশে চলে আসে, কিন্তু মুসলিমরা কিন্তু আর যায়নি এইসব পাকিস্তানগুলোতে বা অন্যান্য জায়গায়, মানে পূর্ব পাকিস্তান বলো পশ্চিম পাকিস্তান বলো, খুব কম সংখ্যক গিয়েছিল। এর ফলে দেশের মধ্যে একটা উদ্বাস্তু সমস্যা দেখা দেয়, এবং এই যে শরণার্থী এক জায়গায় ছেড়ে আরেক জায়গায় চলে আসছে, এদের নিয়ে একটা বিরাট সমস্যা দেখা দেয় এবং ভারতবর্ষের অর্থনীতির উপর একটা ব্যাপক চাপ তৈরি করে। তা স্বাধীন হয় এই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুযায়ী, দেশ স্বাধীন হয় এবং দেশ ভাগ হয়ে যায়। দেশ ভাগ হয়ে একটা অংশ পাকিস্তান, একটা অংশ ভারত, এবং একটা সীমানা কমিশন তৈরি হয়, র্যাডক্লিফ কমিশন, যে কমিশন এই বাংলাদেশকে ভাগ করে দেয়, পাঞ্জাবকে ভাগ করে দেয়, দিয়ে আলাদা আলাদা দেশ তৈরি করে। কিন্তু এই যে যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় যে কথাগুলো বলা হয়েছিল, যে নিয়মের কথা বলা হয়েছিল, যে পদ্ধতিতে দেশ ভাগ হবে, তার মধ্যে এক জায়গায় লেখা ছিল এটাই, যে ভারতবর্ষে তো প্রায় 600-র উপরে রাজ্য আছে, তা যে কোনো রাজ্য যে কোনো দেশে যেতে পারে। হ্যাঁ, এটা ইংরেজরা বদমাইশি করে হোক আর যে শয়তানি করে হোক এটা করেছিলেন, কূটবুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে করেছিলেন। এর ফলে ভারতবর্ষের ভিতরে অনেক রাজ্য তারা পাকিস্তানে যেতে চাইছিল, কারণ এই রাজ্যগুলির যে শাসক ছিল, রাজা, সে হয়তো মুসলিম, সে পাকিস্তানে যেতে চাইছে। হ্যাঁ, এর জন্য ভারতবর্ষে কয়েকটা রাজ্য নিয়ে খুব সমস্যা দেখা যায়, যেমন কাশ্মীর, হ্যাঁ, যেমন হচ্ছে জুনাগড় এবং হায়দ্রাবাদ, এই 3টি জায়গা নিয়ে খুব সমস্যা দেখা দেয়। কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল এদেরকে কঠোরভাবে দমন করেন এবং ভারত ইউনিয়নে এদেরকে প্রবেশ করেন। তাই এগুলো নিয়ে কিন্তু কাশ্মীর সমস্যা নিয়ে একটা আলাদা প্রশ্ন আছে। এবং এই যে দেশীয় রাজ্য, প্রায় 600টা দেশীয় রাজ্য ভারতের মধ্যে ঢোকানো হয়, এবং বড় ছোট ছোট রাজ্যগুলোকে ভেঙে একটা একটা বড় বড় রাজ্য তৈরি করা হয়। করে এখন যেটা এখন রাজ্য রয়েছে 30টা, খুব আমি ধরলাম একটা গড় 30টা রাজ্য, কিন্তু সেই সময় ছিল 600-র মতো রাজ্য। এই 600 রাজ্যকে ভারতের ভিতরে যে ঢোকানো, একে বলা হচ্ছে দেশীয় রাজ্যের ভারত মুক্তিকরণ। এটা একটা বড় প্রশ্ন। এবং পরবর্তীকালে এই যে বিভিন্ন মানে ভাষাগতভাবে এক একটা অঞ্চলে এক একটা ভাষা, বাঙালি ভাষা, মারাঠি ভাষা, গুজরাটি ভাষা ওয়াইজ আবার রাজ্যকে পুনর্গঠন করা হয় পরবর্তীকালে। হৃদয়নাথ কুঞ্জুর উপরে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে এই কমিশন তৈরি হয়, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন। এবং সেই সময় প্রায় 11টা তেলুগু ভাষী অঞ্চলকে অন্ধ্রপ্রদেশের সাথে জুড়ে দেওয়া হয়েছিল। তাই পরবর্তীকালে পট্টি শ্রী রামালু তিনি আন্দোলন করেন পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে, কিন্তু সেই সময় তার এই দাবি মেনে নেওয়া হয়নি। কিন্তু এখান থেকে কিছুদিন আগে, 2-4 বছর আগে কিন্তু আলাদা করে পৃথক তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়েছে। সেই আন্দোলন শুরু হয়েছিল সেই প্রাক স্বাধীনতার পর্বে। তাই এখন দেখে নিই আমরা একটু, যে স্বাধীন হলো দেশ, ভারত পাকিস্তান তৈরি হলো, দেশ ভাগ হয়ে গেল, এবং স্বাধীনতা পরে বিভাজন হলো, এবং জনপ্রিয় আন্দোলন বলতে এই তেভাগা আন্দোলন, এই সময় একটা জনপ্রিয় আন্দোলন বলতে কৃষক আন্দোলন দেখা দেয় বাংলাদেশে, দিনাজপুর জেলায় কৃষক আন্দোলন, তেভাগা আন্দোলন। মানে চাষ করার পরে যে 3 ভাগ হবে, তার মধ্যে 2 ভাগ কৃষক পাবে আর 1 ভাগ পাবে মহাজন জোরদারেরা। আগে এটা ছিল না, আগে বেশিরভাগটাই 2 ভাগ পেত জমিদাররা, 1 ভাগ পেত কৃষকরা। কিন্তু এখন দাবি করা হচ্ছে যে 3-এর 2 ভাগ শুধু কৃষকরা পাবে। এটা নিয়ে বাংলাদেশে এক ব্যাপক বড় গণ আন্দোলন দেখা দেয়, তেভাগা আন্দোলন। এছাড়া তেলেঙ্গানা আন্দোলন দেখা দেয় অন্ধ্রপ্রদেশে। তেভাগা তেলেঙ্গানা দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় আসে, এবং তেভাগা তেলেঙ্গানা আন্দোলন আমাদেরকে পড়তে হয়। এবং দাঙ্গা, ভারত স্বাধীন হওয়ার পর
এবং স্বাধীনতার আগেও একাধিক জায়গায় দাঙ্গা হচ্ছে, কলকাতা দাঙ্গা, নোয়াখালী দাঙ্গা, বিহারে দাঙ্গা, এইসব দাঙ্গারও কিন্তু একটা বড় ইতিহাস আমাদেরকে পড়তে হয়। এরপরে দেখো শেষ ইউনিট যেটা রয়েছে 7 নম্বরে, নতুন রাষ্ট্রের উত্থান। নতুন রাষ্ট্রের উত্থান মানে ভারত রাষ্ট্রের উত্থান হচ্ছে, এবং ভারত রাষ্ট্রের উত্থান হওয়ার পর ভারত একটা সংবিধান রচনা করতে হবে। যতদিন না সংবিধান রচনা করা হবে ততদিন ইংরেজরা স্বাধীনতা দিলেও কিন্তু এদেশ ছেড়ে যাবে না, এবং এদেশে যে গভর্নর জেনারেল সেই মাউন্ট ব্যাটেনই থেকে যাচ্ছে স্বাধীনতার পরেও। যতক্ষণ না একটা সংবিধান তৈরি হয়ে একটা দেশ সুষ্ঠু শাসনের মধ্যে দিয়ে যতক্ষণ না চলবে ততক্ষণ এই ব্রিটিশরা এদেশে থাকছে, প্রশাসনটা থেকে যাচ্ছে। তাই একটা সংবিধান তৈরি করা হচ্ছে, সংবিধান প্রণয়ন। সংবিধান তৈরি করতে গেলে প্রথমে আগে একটা সংবিধান সভা তৈরি করা হচ্ছে, গণপরিষদ বলা হয় যাকে। যে গণপরিষদের রাজেন্দ্র প্রসাদ ছিলেন সভাপতি, পরবর্তীকালে আম্বেদকর ছিলেন সেখানে একজন মুখ্য ভূমিকা নিয়েছিলেন, এবং আম্বেদকর তো আইন নিয়ে পড়াশোনা করেছেন জীবনে, তাই তিনি এই সংবিধানটা রচনাই করেছিলেন, পুরো সংবিধানটা রচনাই করেছিলেন B.R. আম্বেদকর, যিনি এই দলিত আন্দোলন করেছিলেন। তা যাই হোক, এই সংবিধান রচনা হলো এবং বিশ্বের সব থেকে বড় সংবিধান তৈরি করা হলো। ইংল্যান্ডের সংবিধানের অনুকরণে, আমেরিকার সংবিধানের অনুকরণে, আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে, বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের যে ভালো ভালো দিকগুলো রয়েছে সেগুলোকে নিয়ে ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়, এবং সংবিধানে বলা হলো ভারত সার্বভৌম, প্রজাতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ একটি দেশ। এরকম এত বড় সংবিধান সারা পৃথিবীর কোথাও নেই, এবং এর একাধিক বৈশিষ্ট্য। সহজে পরিবর্তন যেমন করা যায় না, আবার সহজে যেমন পরিবর্তন করা যায়, আবার পরিবর্তন করতে গেলেও অনেক রকম সমস্যা, দুষ্পরিবর্তনীয়, সুপরিবর্তনীয়। হ্যাঁ, এখানে এক নাগরিকত্ব রয়েছে, দেশে একটাই নাগরিক থাকবে, একটাই তার ভোটার আইডি কার্ড থাকবে, আইনি মানে বিচার ব্যবস্থা রয়েছে সুন্দর একটা, এবং একটা আচ্ছা পার্লামেন্টারি ব্যবস্থা রয়েছে, সংসদীয় ব্যবস্থা, এবং একাধিক বৈশিষ্ট্য আমরা সংবিধানে দেখেছি, পড়েছি। সেটা নিয়ে কিন্তু সংবিধানের বৈশিষ্ট্য একটা প্রশ্ন। দেশীয় রাজ্যের একীকরণ, এই যে এতগুলো রাজ্য, প্রায় 600 মতো রাজ্যকে দেশের ভিতরে ইনক্লুড করা, এটা নিয়ে দেশীয় রাজ্যের একত্রীকরণ। এরপর আসে নেহেরু যুগ। নেহেরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন। তারপরে তিনি সর্বভারতীয় লোকসভা নির্বাচন হচ্ছে, এবং সেখানে জাতীয় কংগ্রেস জয়লাভ করছে, প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটাচ্ছেন। পার্লামেন্টারি ব্যবস্থা, যেটা দিল্লিতে যেমন আমরা পার্লামেন্ট দেখি, সেই পার্লামেন্টারি ব্যবস্থা, যাকে বাংলায় বলি সংসদীয় গণতন্ত্র। একটা সংসদ ভবন থাকবে, লোকসভা থাকবে, নিম্নসভা থাকবে, রাজ্যসভা, এবং সেখানে ভোটাভুটির মাধ্যমে দেশে সরকার নির্বাচিত হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, দেশের জনগণ প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে। এই যে ব্যবস্থা, এক মানে গণতান্ত্রিক ব্যবস্থা, একনায়কতন্ত্রের বিপরীত এই গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু এই নেহেরুরই অবদান। তিনি এই ভারতবর্ষে এই ব্যবস্থার রূপকার ছিলেন, এই গণতান্ত্রিক ব্যবস্থার। তাই নেহেরুর যুগে আমরা কি দেখছি, এরপরে নেহেরু অ্যাকচুয়ালি সমাজতান্ত্রিক নেতা, মানে মার্ক্সবাদের দীক্ষায় দীক্ষিত তিনি, কিন্তু তিনি প্রকাশ করেননি সেইভাবে, এই জন্য গান্ধীর সাথে তার মতবিরোধ হয়নি, এবং গান্ধী তাকে সাবধানও করে দিয়েছিলেন। যাই হোক, তিনি এই রাশিয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ভারতবর্ষেও তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করেন, যে আগামী 5 বছর দেশ কোনভাবে যাবে, কোন পদ্ধতিতে যাবে, কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, তার যে আগাম একটা বাজেট তৈরি করা, সেই বাজেট তৈরি করেছিলেন এই পণ্ডিত জওহরলাল নেহরু। যাকে বলা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রতি 5 বছর অন্তর তিনি এই পরিকল্পনা নেন, এবং একাধিক কমিশন তৈরি করেন, বিজ্ঞান কমিশন, ভাষা কমিশন, এবং দেশকে সুন্দরভাবে গুছিয়ে তোলেন। এবং এই যে এই সময় যে শরণার্থী সমস্যা, উদ্বাস্তু সমস্যা, সেটাকেও তিনি খুব সুন্দরভাবে সেটাকে কন্ট্রোল করেন। একাধিক মানে পরিকল্পনা তিনি নিয়েছিলেন দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই ভারতের এই যে তৎকালীন প্রেক্ষাপটে স্বাধীনতার পরে যে সমস্যা ভারতবর্ষে তৈরি হয়েছিল, একাধিক সমস্যা তৈরি হয়, সেটাকে কিন্তু সুন্দরভাবে হ্যান্ডেল করেন এই পণ্ডিত জওহরলাল নেহরু। তা এক্ষেত্রে তার যে অবদান, সেটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এরপর দেখো, এই সময় 1945-এর পরবর্তীকালে আমরা আমাদের 14 পেপারে আমরা দেখবো যে ঠান্ডা লড়াই শুরু হচ্ছে। একদিকে আমেরিকা, একদিকে রাশিয়া, এবং বিশ্বের প্রত্যেকটা দেশ হয় এই আমেরিকার দিকে রয়েছে না রাশিয়ার দিকে রয়েছে। কিন্তু জওহরলাল নেহরু কোনো দিকে যাননি, তিনি ছিলেন নিরপেক্ষ, জোট নিরপেক্ষ, জোটের বাইরে নিরপেক্ষ ছিলেন। তিনি এই জোট নিরপেক্ষ আন্দোলন শুরু করেন, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। তো বিশ্বের অনেক দেশ কিন্তু তার এই আন্দোলনে সামিল হয়, প্রায় 30-35টা দেশ তার এই আন্দোলনে সামিল হয়, এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ। এবং এই জোট নিরপেক্ষ আন্দোলনের ভিতর দিয়ে তিনি ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরেন, এবং বিশ্বের যেসব জায়গায় বিভিন্ন ধরনের সংকট দেখা দেয়, কোরিয়া সংকট, ভিয়েতনাম সংকট, বার্লিন সংকট, এবং বিভিন্ন যেসব সংকটগুলো রয়েছে, হাঙ্গেরি সংকট,
এইসব সংকটে কিন্তু নিরপেক্ষভাবে নিরপেক্ষ ভূমিকা নিয়েছিলেন এই পণ্ডিত জওহরলাল নেহরু, এবং ভারতকে বিশ্বের দরবারে একটা ভালো জায়গায় আসন দিয়েছিল। এই জন্য জাতিপুঞ্জে স্থায়ী সদস্য হওয়ার প্রথম দাবিদার কিন্তু ভারত, এবং তার যে ভিত তৈরি করে দিয়ে গেছেন আজ পণ্ডিত জওহরলাল নেহরু। তা আমাদের দেখো জওহরলাল নেহরুর এই টাইমটা 1964 পর তিনি মারা যাচ্ছেন, এরপরে কংগ্রেস ক্ষমতায় থাকছেন ঠিকই, তিনি আর থাকছেন না। তা তার সময় তিনি যেসব পরিকল্পনাগুলো নিয়েছিলেন, যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জোট নিরপেক্ষ আন্দোলন, ভারতের বিদেশ নীতি, এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে, এবং জওহরলাল নেহরুর যে সংসদীয় গণতন্ত্রের বিকাশ সেগুলো পড়তে হবে। তাহলে দেখো এই ইউনিটে আমরা কি দেখছি, মানে 4, 5, 6, 7 আরেকবার একটু আমরা দেখে নিই শর্টে। জাতীয়তাবাদ সামাজিক গোষ্ঠী, সামাজিক গোষ্ঠী বলতে মধ্যবিত্ত, কৃষক, আদিবাসী, শ্রমিক, দলিত, ব্যবসায়ী, পেশাজীবী মানুষদের ইতিহাস আমাদের এখানে পড়তে হচ্ছে। পাশে আছে সাম্প্রদায়িকতা, কিভাবে সাম্প্রদায়িকতার উত্থান ঘটছে, আরএসএস, হিন্দু মহাসভা, মুসলিম লীগের কি ভূমিকা সব জায়গায়। তারপর স্বাধীন হচ্ছে দেশ, দেশ ভাগ হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন গণতন্ত্র জনপ্রিয় যে আন্দোলন, তেভাগা তেলেঙ্গানা আন্দোলন হচ্ছে, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দাঙ্গা বাজছে হিন্দু মুসলিমের মধ্যে। এরপর নতুন রাষ্ট্র হিসেবে ভারতের উত্থান ঘটছে, সেখানে সংবিধান প্রণয়ন হচ্ছে, দেশীয় রাজ্যগুলোকে ভারতের ভেতরে প্রবেশ করানো হচ্ছে, এবং শেষে নেহরুর যুগ আসছে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেশের উত্থান ঘটছে, সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিচ্ছেন, জোট নিরপেক্ষ নীতি দিচ্ছেন। তো এই ছিল অল ওভার সিলেবাস। এই সিলেবাসকে ঠিক করে বলতে গেলে একটু বেশি সময় লাগে, একটু ধৈর্য ধরে এগুলো শুনতে হয়। এই সিলেবাস যদি স্বচ্ছ ধারণা তোমাদের না থাকে তাহলে কিন্তু খুব অসুবিধা, তাহলে তোমরা ইতিহাসের ছাত্র হিসেবে তোমাদের মধ্যে অনেক রকম সমস্যা থেকে যাবে। তাই তোমাদের এই সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে, এবং এটা সিলেবাসটাকে বুঝতে পারলে তোমাদের পরবর্তীকালেও যেসব পড়াশোনা তোমরা করবে এই ডিগ্রির বাইরে, তোমাদের কিন্তু অনেক সুন্দর সুবিধা হবে, অনেক কাজে লাগবে তোমাদের এই সিলেবাস আলোচনা। তা এরকম তোমাদের বাকি যে পেপারটা আছে সিসি 14, এবং আরো ডিএসসি তে 2টো পেপার আছে, সেগুলোরও কিন্তু আমি এরকম ভিডিও নিয়ে আসবো, এরকম বিস্তারিত আলোচনা নিয়ে। আমি এই পেপারটির যে সাজেশন আমি বলেছিলাম 2024, এই সাজেশন, শর্ট সাজেশন 10 নম্বরের 10টি, এবং 5 নম্বরের 10টির যে মূল সাজেশন, সেটাও নিয়ে আমি এরকম প্রত্যেকটা প্রশ্ন ধরে ডিসকাস করেছি, আলোচনা করেছি। সেই ভিডিও লিঙ্কও এখানে দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নিও। আর বাকি পেপারগুলোর সিলেবাস ডিসকাস এবং তার সাজেশন আমি খুব দ্রুত চ্যানেলে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো।